প্রতিদিন গভীর রাতে ধর্ষণের শিকার হন তানিশা। প্রতিদিনই ঘুম ভাঙার পরে সে বুঝতে পারে তার সাথে সেক্স করা হয়েছে। প্রতিদিন ফ্লোরে ঘুম ভাঙার পরে সে দেখতে পায় প্রোটেকশন ও প্রোটেকশনের প্যাকেট ফ্লোরে রয়েছে। প্রতিদিন তানিশা প্রোটেকশনের প্যাকেট সহ প্রোটেকশন ফ্লোর থেকে তুলে ফেলে দেয়, কিন্তু তার সাথে জোরপূর্বক কোনো ধর্ষণ করা হয়নি এটা শিওর তানিশা। মনে হয় যেন তার ইচ্ছেতেই সে ধর্ষণের শিকার হচ্ছে। জোরপূর্বক ধর্ষণ করা হলে শরীরে কোনো হাতাহাতির বিষয় লক্ষণীয় থাকতো। এই শোনো না, ভালোবাসার নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? কিন্তু তেমনটা হয়নি। প্রতিদিনই সকালে উলঙ্গ হয়ে বিছানায় পড়ে থাকে তানিশা। তার শরীরের সমস্ত জামা কাপড় মেঝেতে পড়ে থাকে, এলোমেলো চুল বিস্তীর্ণ লুটিয়ে থাকে বিছানার উপর। কিন্তু রহস্যের বিষয় এটাই, সে যেভাবে রুম আটকিয়ে ঘুমাতে চায় ঠিক সকালে সেভাবেই সে দেখতে পায় রুম আটকানো আছে। তানিশা বিষয়টা কারোর সাথে কখনো শেয়ার করার সাহস করেনি, তবে তাদের বাড়িতে এমন কেউ নেই যে এমনটা করবে। তানিশার সাথে ওর ভাইয়া এমনটা করবে ভাবতেই ওর নিজেরই অপরাধ বোধ জাগ্রত হয়। আমার মায়ের পেটের ভাইয়ার সম্পর্কে আমি এসব কি ভাবছি? তাহলে দাদা, আর দাদা তো বিছানা ছেড়ে উঠতেই পারে না, তাহলে দাদা? আবারও মাথা ঘোরায় তানিশার। কিসব ভাবছেন? বাড়িতে আর মাত্র একজন পুরুষ থাকে, সেটা হচ্ছে দারোয়ান। কিন্তু চিন্তার বিষয় এটাই, দারোয়ান আঙ্কেলের অনেক বয়স, তাছাড়া বাড়ির মেন দরজা আটকানো থাকে। মেন দরজা না হয় খুলে ভিতরে ঢুকলো, তাহলে আমার দরজা খুললো কি করে? আর না হয় আমার দরজা খুললো কিন্তু আমার দরজা আটকালো কি করে? উফ, শিট, কিছুই মাথায় আসে না। পরবর্তী দিনে তানিশা আবার যথাসময়ে ঘুমিয়ে গেল। আবারও প্রতিদিনের মতো করে আজও ধর্ষণের শিকার হন তানিশা। আজও প্রোটেকশন ফ্লোরে পায় তানিশা। তবে কেন জানি তানিশা অন্যরকম হয়ে যাচ্ছে। কি হয়েছে তানিশা তোর? না ভাবি, আমার কিছু হয়নি। তাইলে তোকে এমন দেখাচ্ছে কেন? কিছু না ভাবি, এমনিতেই। তোর কি যেন হয়েছে, আমি বলি কি, তুই কয়েকদিন গ্রামের বাড়ি থেকে ঘুরে আয়, আম্মু আব্বুর সাথে দেখা করে আয়, দেখবি সকল কিছু ঠিক হয়ে যাবে। ওকে ভাবি, ভাইয়াকে বলো আজকে যেন ট্রেনের টিকিটটা কেটে রাখে, আমি আজকেই বাড়িতে যাব। ওকে। তানিশা ট্রেনে উঠে বসে আছে, আর ওর ভাইয়া ভাবি এগিয়ে দিতে এসেছে। দেখে শুনে যাস বোন। ওকে ভাইয়া। বাসায় গিয়ে কিন্তু ফোন করবি। ঠিক আছে। ট্রেন তার নিজস্ব গতিতে চলছে। তানিশা ভাবছে, আমি আমার আপন ভাইয়ার সম্পর্কে কি না কি ভেবেছিলাম। ছি ছি ছি। আম্মু, আজকে তোমার সাথে ঘুমাবো। ওকে মা, ঠিক আছে। তনিমা, জি বাবা। কেমন চলছে তোমার পড়াশুনো? ভালো বাবা। তোমার ভাইয়ার ব্যবসা বাণিজ্য কেমন চলছে? ভালো। কি হয়েছে মা তোর? সবসময় মন মরা হয়ে থাকিস, তখন ধরে দেখছি আমি। কিছু না বাবা। আমার চোখের দিকে তাকিয়ে কথাটা বলতো। আরে বাবা, আমার কিছু হয়নি। ওকে যা, ঘুমিয়ে পড়। তানিশা ও তার মা ঘুমিয়ে আছে। হঠাৎই তানিশা দেখতে পেল তাকে একটা ছেলে লিপ কিস করছে। খুব করে যেন ছেলেটা কিস করছে তানিশাকে, ঠোঁট গালে গলায় যেন কিস করে ভরিয়ে দিচ্ছে ছেলেটা। কিছুক্ষণ পরে যেন তানিশার মনে হলো ছেলেটা তার সমস্ত জামা কাপড় খুলে ফেলে দেয়, ওকে যেন সম্পূর্ণ উলঙ্গ করে ফেলে। ছেলেটাও যেন উলঙ্গ হয়ে আছে, সারা গায়ে যেন তানিশাকে কিস করছে ছেলেটা। এভাবে ছেলেটা তার শারীরিক চাহিদা মেটানোর জন্য যখন ক্ষিপ্ত হয়ে পড়ে, ঠিক তখনই তানিশা ভয়ঙ্কর চিৎকার করে। কি হয়েছে মা তোর? তানিশা চুপ হয়ে আছে, মাথা ঘোরাচ্ছে ওর। খারাপ কোনো স্বপ্ন দেখেছিস মা? তানিশা মাথা ঝাঁকালো। স্বপ্ন তো স্বপ্নই, এটা নিয়ে টেনশন করতে হবে না। এইভাবেই কয়েকদিন তানিশা ওর আব্বু আম্মুর সাথে সময় দিল, কিন্তু কোনো রাতে খারাপ কিছু হয়নি। তারপর তানিশা আবার ব্যাক করলো ওর ভাইয়ার কাছে ঢাকায়। তানিশা ঢাকায় কলেজের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের স্টুডেন্ট। তবে তাকে দেখলে মনে হবে না যে সে মাত্র ইন্টারমিডিয়েট স্টুডেন্ট। তাকে দেখলে মনে হয় সে অনেক আগেই ইন্টারমিডিয়েট চুকিয়েছে। রাতে তানিশা ওর ভাবি ভাইয়া দাদা ডিনার করছে। তানিশা,
বাবা মা কেমন আছেন? ভালো। আচ্ছা, তুই এত মন খারাপ করে থাকিস কেন বলতো? এমনিতেই ভাইয়া। আমার কাছে শেয়ার না করলে তোর ভাবির কাছে তো শেয়ার করতে পারিস। কিছু হয়নি ভাইয়া। আজকে রাতে তানিশার কেন জানি খুব ভয় ভয় করছে, কারণ এই বাড়িতে আসলে তানিশা ধর্ষণের শিকার হয়। আজও তার বিপরীত কিছু ঘটল না, তবে একটা জিনিস আলাদা ঘটেছে, সেটা হচ্ছে আজকে ফ্লোরে কোনো প্রকার প্রোটেকশনের প্যাকেট বা প্রোটেকশন পাওয়া যায়নি। তানিশা ভাবছে তার মানে আজকে আমাকে প্রোটেকশন বিহীন। আর ভাবতে পারছে না তানিশা কে করছে তার এত বড় সর্বনাশ, কেন করছে, কি অপরাধ করেছে তার কাছে। হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে তানিশার মাথায়। পরিশেষে আজকে তানিশা ওর বেস্ট ফ্রেন্ড মিমের সাথে বিষয়টা শেয়ার করে। মিম বিষয়টা শুনে হাসতে হাসতে মারা যাওয়ার উপক্রম হয়ে গিয়েছে। আমি সিরিয়াস কথা বলছি আর তুই হাসিস, তাই না? কি করব তাইলে? আচ্ছা, আমার মনে হয় তোকে প্রতিদিন ভূত ধর্ষণ করছে। মজা বাদ দে, আমি যা বলি শোন। বল। তুই আজকে আমার সাথে থাকতে পারবি? পাগল নাকি? বাসায় কি বলবো? বাসায় যা বলার আমি বলবো। ওকে, থাকবো। আমি আর মিম শুয়ে আছি। তানিশা, আজকে আমরা একসাথে জেগে থাকবো। কেন? কে আসে আমার ঘরে সেটা দেখবো আজকে। কে আর আসে? ভূত আসে। প্লিজ, আজকে আমরা জেগে থাকবো। ওকে, ঠিক আছে। আর হ্যাঁ, আমি তো আবার ঘুম পাগল, আমি ঘুমিয়ে গেলেও তুই ঘুমিয়ে যাবি না কিন্তু। ওকে, ঠিক আছে। ফজরের আজানে ঘুম ভেঙে যায় তানিশার। ঘুম ভাঙার পরে তানিশা লক্ষ্য করে আজও সে ধর্ষণের শিকার। কিন্তু মিম গেল কোথায়? পরে তানিশা ফ্লোরে থেকে ওর জামা তুলে গায়ে জড়িয়ে নেয়। কিন্তু চিন্তার বিষয়, মিম হঠাৎই উধাও হয়ে গেল কি করে। মিম তো ওর পাশেই নিদ্রাবিহীন গগনতলে প্রেমের আলাপ করছিল ফোনে, আর ও ঘুমিয়ে গিয়েছিল। মিমকে সারা বাড়ি খোঁজার পরেও চরণ মিলল না। তানিশা যেন ভয়ে জমে যাচ্ছে। একসাথে দুজন নিদ্রাহীনভাবে শুয়েছিলাম। আমি আগের দিনের মতো করেই ধর্ষণের শিকার হলাম। কিন্তু মিম হঠাৎই হাওয়া হয়ে যাওয়ার কারণটা কি? হঠাৎই ছাদের দিকটায় তানিশা কারো পায়ের আওয়াজ পায় ভীষণভাবে। আস্তে আস্তে ধরে গভীর ভয় আগাতে থাকে ছাদের দিকে। ছাদে গিয়ে তানিশা হতভম্ব। পুরো ছাদ পুরো দমে ফাঁকা। ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ তানিশা। খুব ভয় জাগ্রত হয়েছে তানিশার ভিতরে। কিন্তু ধর্ষণের বিষয়ে সঠিক তথ্য পেতে এসব করতে হচ্ছে তানিশার। আর তানিশা বুঝতে পারে রাত এখনো অনেক রয়েছে, কারণ এখনো চারিদিকে ঝকঝক করছে জ্যোৎস্না আলোয়। তার মানে তার কানে আসা আজানটা ভুল ছিল মানে হয়তো সে ভুল শুনেছিল। ততক্ষণে তানিশা দেখতে পায় কেউ একজন তাদের বাড়ির গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে চাদর মুড়ি দিয়ে। তানিশা তখন ভাবতে থাকে, এই সেই ব্যক্তি যে আমাকে ধর্ষণ করে প্রতিটি রাত। কেন এমন করে? কি করেছে আমি তার কাছে? বিষয়টা আমার জানতেই হবে। তানিশা পিছু নিতে থাকে চাদরে মোড়ানো মানুষটার। হঠাৎই পিছু নিতে নিতে তানিশা হারিয়ে ফেলে মানুষটাকে। তানিশা ততক্ষণে বুঝতে পারে সে একটা নদীর ঘাটে পৌঁছে গিয়েছে। এই ঘাটটায় তানিশার কেমন জানি চেনা চেনা লাগছে। চোখের সামনে ঘাটের ভেসে আসা স্মৃতি মনে পড়েও আসছে না। তবে তানিশা শিওর যে এর আগে ও এখানে কখনো আসেনি। কিন্তু চেনা জায়গায় চেনা স্মৃতি, এমনটা মনে হচ্ছে যেন তানিশার কাছে। জ্যোৎস্না প্লাবিত নিশিরাত। তানিশা তাকিয়ে দেখল নদী গভীর ঘুমে আচ্ছন্ন। নদীর কোনো কোলাহল কানে ভেসে আসছে না তানিশার কানে। তানিশা নিজেকে আবিষ্কার করে সে জনমানবহীন ঘাটে এসে উপস্থিত। কোনো প্রকার জিন মনুষ্য নেই। তানিশার খুব ইচ্ছে করছে নৌকা করে এখন ঘুরতে, কিন্তু কোনো প্রকার ঘুরতে যাওয়ার ওয়ে না থাকায় নদী ভ্রমণ হলো না তানিশার। জ্যোৎস্না রাতে নীরব ঘুমন্ত নদীতে ভ্রমণ করার মজাটাই আলাদা। তানিশা উঠে যায় নৌকার ছয়ের ভিতরে। তারপর নদীর শীতল হাওয়া গায়ে জড়াতেই ক্লান্ত শরীরে ঘুমিয়ে যায় তানিশা। সকালে ঘুম ভাঙতে তানিশা নিজেকে আবিষ্কার করেন হাসপাতালে। তানিশা এটাও আবিষ্কার করে ফেলে কালকে ও 2 বার ধর্ষণের শিকার হয়েছেন। একবার নিজ ভবন থেকে, আরেকবার খোলা আকাশের নিচে নৌকার ছয়ের ভিতরে। কতক্ষণ পরে ওর ভাইয়া ভাবি ওর কাছে এসে, কেমন লাগছে বোন তোর এখন? ভালো ভাইয়া। কি হয়েছিল তোর? তুই নদীতে কেন গিয়েছিলি? ভাইয়া, মনটা খারাপ ছিল, তাই মনটা ফুরফুরা করতে নদীতে গিয়েছিলাম। তাই বলে এত রাতে?
সেটা না হয় ভালো কথা, কিন্তু তুই মিমের সাথে ঘুমিয়েছিলি, তারপর নাকি তুই ওকে গভীর রাতে ঘুম থেকে জাগিয়ে নিজে ড্রাইভ করে এসে ওকে বাড়িতে রেখে এসেছিস। আর তুই ওকে বাড়িতে রেখে কেন আসলি? আবার সাথে কার বাড়িতে কেন নিয়ে এসেছিলি? আর নদীতে একাকি না গিয়ে মিমকে সাথে করে নিয়ে নদীতে যেতে পারতিস। কি বলো ভাইয়া, এসব তো আমি নিতেই পারছি না। ওকে, তুই এখন রেস্ট কর, আমি বরং ডাক্তার সাহেবের সাথে কথা বলে আসি। ওকে ভাইয়া। তানিশা ভাবছে, আজব তো, আমি আবার কখন মিমকে বাড়িতে দিয়ে আসলাম। ও হয়তো ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য বাড়ি থেকে পালিয়েছিল, এখন বলছে আমি দিয়ে এসেছি ওকে বাড়িতে। নিজে বয়ফ্রেন্ডের সাথে দেখা করার একটা সুযোগও পেয়ে যায়, আবার দোষারোপ আমার উপরে চাপিয়ে দেয়, যাতে ওর ফ্যামিলি ওকে সন্দেহ না করে। সে কিসব ভাবছে মিম সম্পর্কে। মিম তো তার বেস্ট ফ্রেন্ড, কলেজ লাইফে পরিচয় হলেও মিম তার বেস্ট ফ্রেন্ড। হাসপাতাল থেকে সেদিনই তানিশাকে রিলিজ করে দেওয়া হয়। তারপর মিম দেখতে আসে তানিশাকে, ছাদে রেলিং ঘেঁষে দুজনে দাঁড়িয়ে রয়েছে। তুই আমাকে আজকে একা ফেলে বাড়িতে কেন চলে গিয়েছিলি? তুই আমাকে নিজে বাড়িতে রেখে এসেছিস জোর করে? আমি এই কথাটা কোনোভাবেই বিশ্বাস করতে পারবো না। দাঁড়া, তোকে দেখাচ্ছি। তুই নিজে ড্রাইভিং করে আমাকে বাড়ি দিয়ে এসেছিস? তারপর মিম ওর ফোনটা বের করে তানিশার ড্রাইভিং করার ভিডিও দেখায়, যে ও নিজে ড্রাইভিং করে বাসায় দিয়ে এসেছে। ভিডিওটা যেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তানিশার, তারপরও বিশ্বাস করে নিল। আর ড্রাইভিং করা অবস্থায় তানিশা খুব ক্ষিপ্ত ছিল মিমের উপর, যার কারণে মিম তখন কিছু বলেনি, কারণ ওর তখন তানিশার চেহারা দেখে খুব ভয় করছিল। রাতে তোর কি হয়েছিল? জানি না, তবে আজকেও আমি ধর্ষণের শিকার হয়েছি। সত্যি? রে, তাও একবার না, দুবার। কিভাবে? তারপর তানিশা বর্ণনা করলো রাতের কাহিনী। তানিশা তানিশা করে ডাকতে ডাকতে তানিশার ভাবি উপরে চলে আসে। কি হয়েছে ভাবি, ডাকছো কেন? তোমার ভাইয়া নিচে ডাকছে। ওকে ভাবি, আমি আসছি। আজকে রাতে তানিশা নিজে ও রুমে গোপনে সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছেন, যাতে কে তাকে প্রতিদিন রাতে ধর্ষণ করে বিষয়টা জানতে। আজও প্রতিদিনের মতো করে ধর্ষণ হয়েছেন তানিশা। গত কয়েকদিনের মতো করে ফ্লোরে আর প্রোটেকশনের প্যাকেট আর পাওয়া যায়নি, তবে প্রতিদিনের মতো করে আজকে ফ্লোরে জামা কাপড় পেয়েছে। তানিশা জামা কাপড় পরে সিসিটিভি ফুটেজ চেক করতে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু তানিশা সিসিটিভি ফুটেজ দেখে হতভম্ব, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে সে। তানিশা সেটুকু সময় ধরে ধর্ষণের শিকার হয়েছে, সেই টাইমটুকু বাদে সকল কিছু সিসিটিভি ক্যামেরায় বন্দি। আর একটা বিষয়, সেটা হচ্ছে তানিশা নিজের গিয়ে যে সিসিটিভি ক্যামেরা অফ করেছে সেটাও বোঝা যাচ্ছে। তানিশা ভাবছে, আমি নিজে ক্যামেরা অফ করে কিছুটা টাইম পর অন করলাম, কিন্তু আমি এমনটা কখন করলাম? আর একটা বিষয় লক্ষণীয় যে গভীর রাতে কেউ একজনকে তানিশা নিজেই ফোন করে, সেটা সে তার ডায়াল কলে দেখে বুঝতে পেরেছে। সে ঠিক নির্দিষ্ট সময় ফোন করে ওই নাম্বারে, কিন্তু ওই নাম্বারে পরে কন্ট্যাক্ট করতে চাইলে তানিশা করতে পারে না। তানিশা, তোর এক্সাম কবে থেকে শুরু হচ্ছে? তানিশার ভাইয়া খাবার টেবিলে প্রশ্নটা ছুড়ে দেয় তানিশার উদ্দেশ্য করে। এই তো ভাইয়া, আর কিছুদিন। এক্সামের প্রস্তুতি কেমন? ভালো ভাইয়া। না, ওর প্রস্তুতি ভালো না। কয়েকদিন যাবৎ ও নাকি একটা অক্ষরও পড়ে না, জাস্ট গোমরা মুখী হয়ে থাকে। কেন রে বোন, তোর কি হয়েছে? ভাইয়া, শরীরটা কিছুদিন যাবৎ ভালো যাচ্ছে না। কেন, আবার কি হয়েছে? জানি না ভাইয়া। জানি না মানে? কিছু না। আজকে চল, তোকে ডাক্তার দেখিয়ে তারপর কাজের উদ্দেশ্যে রওনা দিব। আজ না ভাইয়া, অন্য কোনো দিন। ভাইয়া, আমার পেট শেষ হয়ে গিয়েছে। ওকে, আমি ফেরার পথে নিয়ে আসবো। আসলে আমাদের সমাজে প্যাড, পিরিয়ড এ সকল কথা না মানুষের ব্যাপকই সমালোচনা। আবার অনেকেই দেখি বিষয়টা খারাপ চোখে নিয়ে হাসাহাসি করে। আর হয়তো আপনারাও খারাপ দিকে নিয়েছেন যে তানিশা বোন হয়ে ভাইয়ের কাছে প্যাড আনতে বলছে, বিষয়টা কেমন হলো। কিন্তু বিষয়টা তেমন কিছুই হয়নি যেমনটা আপনি ভেবে নিয়েছেন। ভাইয়ার থেকে অন্য সকল আবদার যেভাবে মেয়েরা পূরণ করেন, আমি মনে করি সেভাবেই এই আবদারটাও পূরণ করে নেওয়া উচিত। কারণ অনেক সময় কোনো মেয়ে প্যাড কোনো দোকান থেকে কিনতে গেলে সংকোচ বোধ করে, আবার লোক লজ্জার ভয়েও কিনতে গিয়েও ফিরে আসে, আবার অনেক ভিড়ে মাঝে লজ্জায় কিনতে পারে না।
আবার মানুষ হয়তো কেনার সময় দেখে হাসাহাসি করবে, এমনটা ভয়ও হয় মেয়েদের। তাই বলি কি, সমাজের মানুষগুলো কেমন যেন। তাই আপনার ভাইয়া বা আব্বুকে কোনো সংকোচ বাদেই বিষয়টা আবদার করবেন। এই কথাগুলোর মধ্যে ভুল হয়ে থাকলে বা কেউ খারাপভাবে নিলে আমার কিছু করার নেই, তবে খারাপ নিলে বা ভুল ভাবলে ক্ষমার আদর্শে দেখবেন। যাই হোক, চলুন গল্পে ফেরা যাক। রাতে তানিশা জোর করে পড়তে বসেছে, ইচ্ছার বিরুদ্ধে অন্তরালে পড়তে বসেছে, কিন্তু পড়ায় কোনো প্রকার মনোযোগ স্থাপন নেই। শুধু ভাবছে, কি করেছি আমি যার জন্য ওই মানুষটা আমার সাথে এমনটা করছে? আমি হয়তো বড় কোনো অপরাধ করিনি, তাহলে কেন এমনটা করছে আমার সাথে? তানিশা 10টার দিকে নিদ্রাহীনভাবে খাটের সাথে হেলান দিয়ে বসে আছে। তানিশা কেন জানি ভেঙে পড়েছে। রোজ রোজ একজন অচেনা কেউ এসে ধর্ষণ করে যাচ্ছে, আর আমি তার ধর্ষণে জড়াজড়িত হয়ে মরণের দিকে মর্দনকারী হয়ে যাচ্ছি। তানিশার এটা বিশ্বাসী যে তাকে কোনো অচেনা মানুষ ধর্ষণ করছেন, কোনো প্রকার ভূত প্রেত না। কারণ তানিশা জানে যে ভূত প্রেত নামে আসলে কিছুই নেই। অনেকেই বলে মানুষ মারা গেলে ভূত প্রেত হয়ে যায়, কিন্তু কথাটা পুরোপুরি মিথ্যা। মানুষ মারা গেলে তার আত্মা ঘোরাঘুরি করে, কিন্তু সেটার কোনো ক্ষমতা নেই মানুষকে ধর্ষণ করবে। তবে হ্যাঁ, পৃথিবীতে জিন আছে যা আল্লাহ পাকের সৃষ্টি, তারা আমাদের মতোই আল্লাহর গোলাম। তবে আজকে তানিশা গভীর ভয়ে আচ্ছন্ন, কারণ আজকে থেকে তানিশার পিরিয়ড শুরু হয়েছে। ভয় করছে, আজকেও যদি আমি ধর্ষণের শিকার হই, আর এই 7 দিনে যদি ধর্ষণের শিকার হতে থাকি, তাহলে আমি হয়তো চিরতরে মা হবার ক্ষমতা হারিয়ে ফেলবো। তানিশা আজকে ডিসিশন নিয়ে নিয়েছে, যেভাবেই হোক সে আজকে ঘুমাবে না, আবার ক্যামেরাও অফ করবে না। তানিশা ঘুম না আসার কারণে তার ডায়েরিটা মেলে ধরল চোখের সামনে। তবে আজকে তানিশার 1 বছর যাবত পরে ডায়েরিটা খুলেছে। প্রচুর পরিমাণে ধুলাবালি জায়গা করে নিয়েছিল ডায়েরিটার উপর। আর ডায়েরির প্রথম পেজে তানিশার নামের সাথে একজনের নাম খেলা, যার জন্য হতভম্ব তানিশা। খুব বড় বড় অক্ষরে করে লেখা, তানিশা লাভ অনেক। তানিশা ভাবতে থাকে, আমার ডায়েরিতে অনেকের নাম লেখা, কিন্তু এই অনেকটা আবার কে? অনেক নিয়ে ভাবতে ভাবতে তানিশা ঘুমের রাজ্যে পাড়ি জমায়। আসলে তানিশা ঘুম পাগলি, তার ঘুম না হলে পাগল হয়ে যায়। খুব সকালে ঘুম ভেঙে যায় তানিশার। আর আজকেও ধর্ষণের শিকার হয়নি, সেটা ও বুঝতে পারছে, কারণ ও আজকে স্বাভাবিক অবস্থায় রয়েছে। কোনো প্রকার ধকল যায়নি ওর শরীরের উপর দিয়ে, আর ওর শরীরের সম্পূর্ণ কাপড় খোলা নেই। আজকে সালোয়ার কামিজ পরেছিল তানিশা, তবে আজকে তানিশার জাস্ট কামিজ পরে আছে ফ্লোরে, কিন্তু শরীরের সাথেই তার সালোয়ার ছিল। তানিশা কামিজ গায়ে জড়িয়ে নিল আর ভাবছে, এই ধর্ষণকারী জানলো কি করে যে আমার পিরিয়ড চলছে? তারপর তানিশা তার বালিশের নিচে একটা চিরকুট পায়। চিরকুটে জাস্ট লেখা, আজকে থেকে যে তোমার পিরিয়ড শুরু হয়েছে এটা আমার জানা ছিল। আমার ডায়েরিতে লেখা রয়েছে তোমার যাবতীয় তথ্যাদি। তানিশা বারবার চিরকুটটা পড়ছে। তানিশা ভাবলো, কে সে? আমার বিষয়ে সকল কিছু জানে। এভাবেই তানিশা 7 দিন কোনো প্রকার ধর্ষণ থেকে মুক্ত। সে এখন আর কলেজে যায় না, সবসময় গোমরামুখী হয়ে বসে থাকে। আজকে কয়েকদিন পরে মিম তানিশার সাথে দেখা করতে এসেছে। তানিশা, জানিস আমার এই কয়েকদিন কি হয়েছিল? কি হয়েছিল? আমার ফোনে আসা একটা টেক্সটে আমি 7 দিন যাবৎ হসপিটালে ছিলাম। তুই হাসপাতালে ছিলি সেটা আগে বলিসনি কেন? আর তোর ফ্যামিলির কেউ তো আমাকে কিছু জানায়নি। আসলে আমি মানা করেছিলাম যেন তোকে বিষয়টা জানানো না হয়। তোর ফোনে কি এমন টেক্সট এসেছিল যার জন্য তোকে 7 দিন যাবৎ হাসপাতালে থাকতে হয়েছিল? আসলে তোর ধর্ষণের বিষয়ে আমি মনে করেছিলাম হয়তো এটা তোর মনের ভুল, নয়তো কোনো ভূত প্রেত এমনটা করেছে, কিন্তু আসলে এমনটা না রে, তোকে একজন মানুষই ধর্ষণ করেছে। সেটা আমিও জানি। তা তোর ফোনে কি এমন টেক্সট এসেছিল? টেক্সটে ছিল তুই কিসের কারণে সেদিন তানিশার সাথে ছিলি, আর তুই কিসের জন্য তানিশার ধর্ষণের বিষয় বিশ্বাস করছিলি না। আর তানিশা আমার বউ, ওর আমার মিলন নিয়ে হাসাহাসি করছিলি কেন? আর তোর জন্য আমি একটা পার্সেল পাঠিয়ে দিয়েছি, পার্সেল করে দেখে নিস। এতক্ষণে হয়তো তোর রুমের সামনে গিফটটা রাইখা এসেছে। তারপর আমি গিফট দেখে জ্ঞান হারিয়ে ফেলি। কি ছিল গিফটে? হ্যাঁ, বিশাল একটা বক্সে মানুষের রক্ত মাংসের মাথা। কি?
তবে ওইটা জাস্ট ভয় দেখানোর জন্য পাঠানো হয়েছিল, ওটা রিয়েল মানুষের মাথা ছিল না। রে, আর ওই ভয় পেয়েই আমি 7 দিন হসপিটালে। মাঝে তানিশার এখন বমি হওয়া শুরু হয়েছে, ওর পেট মাঝে মাঝে ব্যথা করছে, আর পেটে কে যেন মাঝে মাঝে লাথি মারে। মিমের পরামর্শে তানিশা আর মিম দুজন হাসপাতালে চেক আপ করাতে গেল। তানিশা খুব টেনশনের মধ্য দিয়ে পার করছে, কারণ যদি রিপোর্ট পজিটিভ হয় তাহলে আমি মুখ দেখাবো কি করে সমাজে? কি পরিচয় মানুষ হবে ও? ওর তো কোনো পিতার পরিচয় নেই, তাহলে কাকে পিতা বলবে? আমার কাছে যখন ও পিতার কথা জানতে চাইবে তখন আমি কি বলবো? তোর বাবা অচেনা মানুষ। তানিশা যেন কথাগুলো ভাবতেই ঠান্ডা হয়ে যাচ্ছে। টেনশন করিস না তুই, যেমনটা ভাবছিস আশা করি তার বিপরীতটা হবে। তাই যেন হয় রে দোস্ত। সেটাই হবে। কতক্ষণ পরে রিপোর্টটা আসলো। রিপোর্টটা দেখে মিম তানিশা দুজনই হতভম্ব, যেন দুজনের মাথাতেই আকাশ ভেঙে পড়ল। রিপোর্ট পজিটিভ, টুইন বেবি তানিশার গর্ভে। যদিও তানিশার খুব বেশি পছন্দ টুইন বেবি, ওর কামনা ছিল ওর একদিন টুইন বেবি হবে। পাশের বাসার এক বড় আপর টুইন বেবি হওয়াতে তানিশার টুইন বেবির উপর একটা আকর্ষণ বিস্তার করে। সে স্বপ্ন দেখতে থাকে, আমার ফুটফুটে বেবির সাথে আমি সারা দিন খেলাধুলা করব, একসাথে ঘুরতে নিয়ে যাব। আমার আব্বুর কোলে থাকবে একটা বেবি, আর আমার কোলেও থাকবে একটা বেবি। দুজন পাশাপাশি হেঁটে পাড়ি দেব আমাদের গন্তব্যস্থলে। আমরা দুজন সেখান থেকে রিকশায় পাশাপাশি বসে বাসায় ফিরব। প্রতিদিন ওর বাবা বারবার অফিস থেকে ফোন করে আমার বেবির খোঁজ খবর নেবে। আবার ছুটির দিন আমাকে আর আমার বেবিকে সাথে করে নিয়ে আমরা পাড়ি দেব উদ্দেশ্যস্থলে। কিন্তু আজকের তানিশার টুইন বেবির কথা শুনতেই মুখটা মলিন হয়ে ওঠে। মুখের দিকে চাওয়া যাচ্ছে না কোনোভাবে, কারণ এই বেবির বাবা নেই। বেবিগুলো অবৈধ সন্তান পরিচয়ে বেড়ে উঠবে সমাজে, সবাই ওদের নিয়ে হাসি তামাশা করবে, এটা আমি সহ্য করতে পারবো না। এই সকল কথা তানিশার মাথায় ঘুরপাক খাচ্ছে। দোস্ত, কি করবি এখন? জানি না রে। আমি একটা কথা বলি, শুনবি তো আমার কথা? বল। আমি বলি কি, তুই পিল খেয়ে নে, বাচ্চাগুলো নষ্ট করে ফেল। মিম, চিল্লাচিল্লি কেন করছিস? এটা একটা পাবলিক প্লেস। তাই বলে আমার সন্তানকে নষ্ট করব কেন? আমার সন্তান? কি সুন্দর করে কথাটা বলছে। তুই জানিস এই সন্তানের বাবাকে, আর কার পরিচয়ে ওরা বড় হবে? কিভাবে মুখ দেখাবে সমাজে? তোর কি মুখ থাকবে? যদি সমাজ থেকে আমাকে বিতাড়িত করা হয় তারপর আমি এই সন্তানটাকে নষ্ট করব না, কারণ ওদের দুনিয়াতে আনার দায়িত্ব আমার। ওরা তো কিছু করেনি যার জন্য ওদের নষ্ট করে দিতে হবে। হয়তো আমি কারো ধর্ষণের শিকার হয়ে আমার গর্ভে সন্তান এসেছে, এতে আমার আর সন্তানের তো কোনো প্রকারের দোষ নেই। দোষ যদি কেউ করে থাকে তাহলে সেটা হলো ওই ধর্ষক করেছে, ধর্ষক। যা পারিস তুই করগা, আমি গেলাম। তানিশারা হাসপাতালে যায় সন্ধ্যা রাত্রি, আর রিপোর্ট পেতেও সকল কাজে 11টা বেজে যায়। মিম একাকী বাড়ি ফিরছে। তাদের বাড়ির রাস্তা একটু নির্জন। মিম বারবার পিছন ফিরে তাকাচ্ছে, ওর মন বলছে কেউ একজন ওকে ফলো করছে, কিন্তু মিম বারবার পিছন দিকে তাকিয়ে দেখে পিছনে কেউ নেই। হঠাৎই একজন মুখোশধারী মানুষ মিমের সামনে চলে আসে। কে আপনি? এইভাবে কেন পথ আটকালেন? আমি টুইন বেবির বাবা। মানে আপনি সেই ধর্ষক? না, আমি দর্শক না। তাহলে? তানিশা আমার বউ। বউ হলো কি করে? ওর তো বিয়েই হয়নি। বিয়ে হয়েছে। কার সাথে? আমার সাথে। আপনি তো ধর্ষক। হ্যাঁ, আমি দর্শক, তাতে তোর কি? এখন বল, তুই আমার টুইন বেবিকে নষ্ট কেন করতে বলেছিস? আপনি কিভাবে জানলেন আমি বেবি নষ্ট করতে বলেছি? আমি জানি তুই কি বলেছিস তানিশাকে। কাজটা মোটেও ঠিক করিস নাই। মিম পিছাতে পিছাতে একটা বড় গাছের সাথে বন্দী হয়ে যায়, আর মুখোশধারী খুব কাছে মিমের। যা করার ঠিকই করেছি, কেন করব না এমনটা? কি পরিচয়ে মানুষ হবে ওর অবৈধ বেবিগুলো? আর ও নিজেই বা কি করে মুখ দেখাবে সমাজে? সেটা আমাদের ব্যাপার, তুই কেন আমাদের সন্তানকে নষ্ট করতে বলবি? বলেই মিমের গলা টিপে ধরে। মিম ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। বল, আর কোনোদিন আমার সন্তান নষ্ট করার কথা বলবি?
মিম হাত দিয়ে ইশারা করে বলতে লাগলো, হ্যাঁ বলবো না আর। ভালো থাকিস, আর আমার বেবির মায়ের খেয়াল রাখবি। হ্যাঁ বলার চেষ্টা করলো মিম। তারপর মিমকে ছেড়ে দেওয়া হলো। মিম যেন আধা মরা হয়ে যাচ্ছিল, তার দম বন্ধ হয়ে মারা যাওয়ার উপক্রম হয়েছিল। তানিশা বাসায় গিয়ে নিশ্চুপে শাওয়ার নিতে চলে যায়। অঝরে কান্না করতে থাকে তানিশা। তানিশার কান্নার জল আর শাওয়ারের জল মিশে একাকার, আর তার কান্নার আওয়াজ শাওয়ারের নেওয়ার শব্দে ভাসিয়ে যায়। তানিশা শাওয়ার নিচ্ছে অধিক টাইম ধরে। যদি এমনটা হতো যে আমাকে প্রতিদিন ধর্ষণ করেছে, সে আমার কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিল, তারপর টুইন বেবির দায়িত্ব হাতে তুলে নিল, তখন আমাদের একটা সংসার হবে যেখানে দুজন হাসি খুশি আমার বেবিদের নিয়ে জীবন পার করে দেব। হঠাৎই বাস্তবতার ঝড় বয়ে গেল তানিশার মাঝে। সে বুঝে গেল এটা বাস্তবতা। বাস্তবতা আর কাল্পনিক সম্পূর্ণ আলাদা। আর আর আমি কি সব ভাবছি? সন্তানের মোহে পড়ে সেই ধর্ষক জাস্ট এনজয় করেছে আমার সাথে। সে কেন বিয়ে করবে আমাকে? কেন ঘাড়ে তুলে নেবে আমার সন্তানের দায়িত্ব? আসলে বাস্তবতা বড়ই নির্মম। আর আমি আমার ফ্যামিলিকে কি করে মুখ দেখাবো, যারা আমাকে এতটা বিশ্বাস করে টাকা পয়সা দিয়ে পড়াশোনা চালাচ্ছিল, এখন কি না তাদের মুখে চুনকালি মাখিয়ে বিয়ের আগে সন্তানের মা হয়ে গেলাম। আমার জন্য আমার ফ্যামিলির নাক কান কাটা যাবে। তার চেয়ে বরং আমি আমি নিজেই হারিয়ে যাই আমার নিষ্ঠুর দুনিয়া থেকে। বড্ড বেশি বেইমানি করলো আমার ভাগ্য আমার সাথে। কেন এমনটা হবার ছিল আমার লাইফে? কি এমন পাপ করেছিলাম যার জন্য আমাকে এমন কষ্টের মাঝে জীবন পরিচালনা করতে হচ্ছে? এসব ভাবতে ভাবতে তানিশা হারিয়ে যায় গভীর নিদ্রায়। আর প্রতিদিনের মতো করে আজও ধর্ষণের হাত থেকে রক্ষা পেল না। তানিশা ও রুম গোছাতে গোছাতে বালিশের নিচে একটা চিরকুট পায়। দেখো তানিশা, আমার বেবিগুলো কিন্তু খুব যত্নে আগলিয়ে রাখবে। আমার বেবিদের যেন কোনো প্রকার প্রবলেম না হয়, কোনো প্রকার কষ্ট না হয়। কষ্ট পেলে কিন্তু তোমায় শেষ করে দেব। আর এখন থেকে তুমি কোনো প্রকার কাজ করবে না। আর আমার বেবিগুলো নষ্ট করার চেষ্টা করলে একদম মেরে ফেলে দেব। ভালো মন্দ খাওয়া দাওয়া করবে আর নিজের খেয়াল রাখবে। আর হ্যাঁ, তুমি আমাকে টুইন বেবি গিফট করছো, আর আমারও উচিত তোমাকে কিছু একটা গিফট করা। তাই তোমাকে সামান্য একটা গিফট করলাম। গিফটটা দেখো, তোমার ড্রেসিং টেবিলের উপরে রাখা আছে। তানিশা এইটুকু মাত্র পরে দৌড় দিল ড্রেসিং টেবিলের দিকে। আর সেখানে গিয়ে সে হতভম্ব পুরো। সেখানে রাখা একটা ডায়মন্ডের আংটি আর টুইন বেবিদের নাম সমূহ নিয়ে একটা বই। তানিশা এবার চিরকুটের বাকিটুকু পড়ছে। কি পছন্দ হয়েছে আমার গিফট দেখে? আর বই থেকে সুন্দর সুন্দর নাম রাখবে আমার বেবিদের। আচ্ছা, ভালো থেকো, কালকে আবার আসবো। তানিশা চিরকুটটা পড়ে কেমন যেন বিস্ময়কর, কোনো কিছুতেই মাথায় যাচ্ছে না তানিশার। খুব করে মাথা ঘোরাচ্ছে তানিশার। সবকিছু যেন কেমন ঘোলাটে ঘোলাটে লাগছে। উল্টো পাল্টা হয়ে যাচ্ছে ওর আবিষ্কার পৃথিবীটা। ওর মাথায় কোনো কিছুই প্রবেশ করছে না। কি করে এমনটা হলো? কে এই মানুষটা যে আমাকে প্রতিদিন তার চাহিদার কাজ বানিয়েছে, আবার আমাকে গর্ভের অভিশাপ শিশুগুলোকে খুব যত্ন করে রাখতে বলছে, আবার আমাকে এত দামি রিং গিফট করলো? আসলে এই ব্যক্তি কে যে শুধু আমাকে ধর্ষণ করে চলে যায়, আবার আমার গর্ভের সন্তানদের আঁকড়িয়ে রাখতে বলে খুব যত্ন করে, আবার আমাকে মেরে ফেলে দেওয়ার হুমকি দেয়? তানিশা, আমার একটা জায়গাতে ঘুরতে যাচ্ছি, তুই চল, আমাদের সাথে যাবি। তানিশার ভাইয়া তানিশার দিকে কথাটা ছুড়ে দিল খাবার টেবিলে। না ভাইয়া, তোমরা যাও, আমি যাব না। কেন যাবি না? চল যাই, মনটা ভালো হয়ে যাবে। না ভাবি, তোমরা যাও, আমি যাব না। চলো না আন্টি, যাই আমাদের সাথে। রাইসা হলো তানিশার ভাবি ভাইয়ার কোলজোরে আসা আদরের সন্তান। খুব বেশি মিষ্টি দেখতে। যেমন দেখতে মিষ্টি, তেমন চালচলন ভারী মিষ্টি। ওর দাঁতগুলো দেখতে খুব ভালো। ছোট ছোট দাঁত দেখতে যেন পিচ্চি রাজকন্যার মতো। খুব বেশি চঞ্চল, চড়ুই পাখির মতো। সবার সাথে মিশতে জানেও, যে দেখবে তারই আদর করতে ইচ্ছে করবে খুব। রাইসা খুব ভালো স্টুডেন্ট, ক্লাসের ফার্স্ট গার্ল। ওকে মামুনি, চলো যাব। গাড়িতে উঠে বসেছে সবাই। তানিশার ভাইয়া নিজে ড্রাইভিং করছেন। গাড়ি চলছে তার গতিসীমায়। হঠাৎই মিম ফোন করে বসে তানিশাকে ফোন করে মিম ওর সাথে ঘটে যাওয়া রাতের কাহিনী তুলে ধরে ফোনের মাধ্যমে। তানিশা
মিমের কথা শুনে হতভম্ব। আমাদের কথাগুলো সে মানুষটা জানতে পারলো কি করে? আমরা তো নিরিবিলি হাসপাতালের এক কোণে আলোচনা করেছিলাম। বিষয়টা ভাবছে আর মনমরা হয়ে বসে আছে তানিশা। তানিশা আবার ভাবছে, আমার সাথে এমনটা কোনো জিন গোষ্ঠী বা পরিগোষ্ঠী করছে না তো? কি হয়েছে আন্টি তোমার? রাইসা এতক্ষণে তানিশার কোলের উপরে বসে ওর আম্মুর ফোনে গেমস খেলছিল। কিছু না মামুনি। তাহলে তোমার ফোনে একটা ফোন আসতে ধ্বংসপ্রাপ্ত মুখ হয়ে গেল কেন তোমার? তেমন কিছু না রে পিচ্ছি বুড়ি। আচ্ছা আন্টি, তোমার আঙ্কেল? রাইসা কথাটা শেষ করতে যাবে তার আগে তানিশার ভাবি রাইসাকে তানিশার কোল থেকে ছো মেরে নিয়ে নিজের কোলে নিয়ে অন্যদিকে মন আকর্ষণ করে ফেলে দেয়। ভাবি, ওকে কথাটা শেষ করতে দিতে। তার আগে কেন নিয়ে নিলে আমার কাছ থেকে? আরে ইদানিং খুব বকা ধরেছে ও, খুব সব সময় ভুল ভাল বকে। না জানি তোমাকে কি দিয়ে কি বলে ফেলবে, তুমি বিষয়টা খারাপ দিকে নিবে, তাই আর কি। ভাবি, এটা কি ধরনের কথা হলো? আমি ওকে নিজের সন্তানের মতো করে ভাবি। একটা সন্তান যেমন যত বড় অন্যায় করুক না কেন, সে যদি পিতামাতার সামনে এসে আব্বু আম্মু বলে ডাকে, তখন পিতামাতার সন্তানের উপর সকল রাগ অভিমান ভেঙে যায়। ঠিক তেমন করে রাইসা যতটা আমাকে জ্বালায়, আমি মাঝে মাঝে বিরক্ত হই। কিন্তু যখনই ও আন্টি বলে, তখনই আমার চোখ থেকে সকল বিরক্তির ছাপগুলো কেটে যায়। তানিশা, বাদ দাও তো বিষয়টা, আমরা এসব এখন ভাবি না। তানিশার কেন জানি মনের মধ্যে ওর ভাবির আচরণটা অদ্ভুত ধরনের লাগলো। তানিশার কেন জানি মনে মনে রহস্যের গন্ধ পাচ্ছে বিষয়টার মাঝে। তানিশা ভাবছে বিষয়টা রাইসার থেকে জানতে হবে। তানিশারা কতক্ষণ বাদে ওদের উদ্দেশ্য স্থলে পৌঁছে গেল। আসলে তাদের উদ্দেশ্য ছিল শিশু পার্কে, কিন্তু শিশু পার্কে কোনো প্রকার ফ্যামিলি নিয়ে যাওয়ার মতো পরিবেশ না থাকায় তানিশার ভাইয়া একটা রেস্টুরেন্ট প্লাস কফি হাউসের উদ্দেশ্যে রওনা হলো। আসলে এখন আর শিশু পার্কে শিশুদের কোনো প্রকারের সমাবেশ ঘটে না। এখন এটা প্রেমিক প্রেমিকাদের রোমান্স করার জায়গা। আমি জীবনে একবার বন্ধুদের সাথে ঢাকায় শিশু পার্কে গিয়ে তাড়াতাড়ি বের হতে পারি না। তানিশা, কি খাবি? কিছু খেতে ইচ্ছে করছে না ভাইয়া। মানে কিছু একটা অর্ডার কর। ভাইয়া, আমার একটা ঠান্ডা কফি হলেই হবে। ওকে। তানিশার কেন জানি এই রেস্টুরেন্টটা খুব বেশি পরিচিত মনে হচ্ছে কতদিন যাবৎ যেন ওর আসা যাওয়া এই রেস্টুরেন্টে। রাতে তানিশা আজকে ওর রুমে আরও একটা ক্যামেরা স্থাপন করেন, যাতে যে করে হোক ওই ধর্ষককে চিহ্নিত করতে পারে ও। তানিশা আজকে আবার ওর চোখের সামনে ওই ডায়েরিটা খুলে ধরল। ডায়েরির একটা জায়গায় ওর চোখ আটকিয়ে গেল। ডায়েরির একটা জায়গায় লেখা ছিল, খুব বেশি ভালোবাসি আমি তোমাকে, কি করে বোঝাবো তোমাকে, তোমাকে ছাড়া আর বাঁচতে পারবো না, একটা মুহূর্ত চলে না তোমাকে কল্পনার জগতে করে না ভাসিয়ে নিয়ে যেতে, খুব বেশি ভালোবাসি রে পাগল তোকে। তানিশা খুব করে মিলিয়ে দেখলো কথাগুলো তার নিজের হাতে লেখা। তানিশা লেখা পড়ে যেন নিজের মধ্যে নিজে থাকলো না, তানিশার মধ্যে বারবার উকি দিয়ে যাচ্ছে। এই অনিকেতটা আবার কে, যাকে আমি ভালোবাসি? তানিশা ভাবছে আসলে ডায়েরিটা হয়তোবা ওর না। এখন অনেক মানুষ আছে যারা হাতের লেখা কপি করতে পারে। হাজারো কথা ভাবতে ভাবতে হারিয়ে যায় তানিশা গভীর ঘুমে। ডায়েরিটা পড়ে থাকে তার হাতের পাশে। সকালে ঘুম থেকে উঠে তানিশা অবাক, সে আজকে কোনো প্রকার ধর্ষণের শিকার হয়নি। কিন্তু সেটা দেখতে পেল যে বালিশের নিচে একটা চিরকুটটা হাতে তুলে নিয়ে তানিশা দৌড় দেয় সিসিটিভি ফুটেজ চেক করতে। তানিশা সিসিটিভি ফুটেজে যা দেখল সেটা দেখার জন্য প্রস্তুত সে ছিল না। ফুটেজে স্পষ্ট দেখতে পাচ্ছে তানিশা কেউ একজন চাদর মুড়ি টেবিলের উপর বসে কি যেন লিখতেছে। এখানে অদ্ভুত বিষয় এটাই যে চেয়ারে বসা বাদ দিয়ে মানুষটা টেবিলের উপরে বসেছিল, আবার মানুষটা হাত দিয়ে লেখা বাদ দিয়ে পা দিয়ে লিখছে। কতক্ষণ পরে লেখা শেষ করে মানুষটা আস্তে ধীরে করে ওর দিকে এগিয়ে আসছিল। তারপর ধীরে ধীরে তানিশার দিকে ঝুঁকতে থাকে। প্রথমে তানিশার মুখের উপরে আসা চুলগুলো হাত দিয়ে সরিয়ে দেয়। মুখের উপরে আসা চুলগুলো খুব সযত্নে কানে গুজে রাখে। হাত দিয়ে চুলগুলো আলতো করে ছুঁয়ে দিতে থাকে।
কতক্ষণ পরে তানিশার কপালে আলতো করে দেয়, আদর বসিয়ে দেয়। এরপর চোখে মুখে থুতনিতে গালে আদরে জড়াতে থাকে। এভাবেই কতক্ষণ পরে মানুষটা কোথায় গেল, কি করলো না করলো সেটা ক্যামেরা অস্পষ্ট। তবে চিরকুটটা এগিয়ে ধরল তানিশা নিজের চোখের সামনে। চিরকুটটায় লেখা ছিল, তানিশা, তোর কিন্তু খবর আছে। তুই কালকে কিসের জন্য ঠান্ডা পানি খেলি? যদি আমার বাচ্চার কিছু হয় তাহলে খবর আছে তোর। আর কালকে রাতে আমি আসবো না, তুমি ওই নদীর ঘাটের দিকে আসবে। খোলা আকাশের নিচে নৌকার ছোঁয়ের ভিতরে আদর করব তোমাকে। আর এখন থেকে খুব খুব আদর করব তোমাকে, কারণ কিছুদিন পরেই তুমি আমাকে টুইন বেবির দর্শন মেলাবে। আর দেখো, তোমার জন্য আচার নিয়ে এসেছি তেঁতুলের, খাবে? তোমার টেবিলের উপরে রাখা আছে। নিয়মিত টক খাবা আর আমার বেবির যত্ন নিবা। চিরকুটটা হাত থেকে একাকী পড়ে গেল। তানিশা অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে হাত থেকে পড়ে যাওয়া চিরকুটটার দিকে। চোখটা ঝাপসা হয়ে আসছে তানিশার, চোখ দিয়ে হালকা করে জল গড়িয়ে পড়ছে। খাটের কোণে ধপাস করে বসে পড়ে তানিশা, চোখ লাগিয়ে আসছিল তানিশার। হঠাৎই মিম ফোন করে তানিশাকে। হ্যালো রে, বল। কলেজে আয় আজকে। না রে, কলেজে ভালো লাগছে না। কেন, আজকেও ঘুরছে নাকি? আজকে ধর্ষণ বাদে সকল কিছুই ঘটেছে। আজকে কিন্তু কলেজে আসিস তুই, জরুরি কথা আছে তোর সাথে। ওকে। আন্টি, কোথায় যাবে তুমি এখন? খাবার টেবিলে রাইসা তানিশাকে উদ্দেশ্য করে কথাটা ছুড়ে দিল। কলেজে যাব মামুনি। আমিও তো স্কুলে যাব, আমাকে সাথে করে নিয়ে যাবে না? কেন নেব না আমার বুড়িকে সাথে? তানিশা ভাবছে একাকী যাওয়ার চেয়ে রাইসাকে সাথে করে নিয়ে যাই, যাতে সারা পথ এনজয় করতে পারি। ওর পাকামো কথাগুলো শুনলেই যে কারো মন ভালো হয়ে যাবে। আবার সেই দিনকার রাইসা শেষ না করা কথাটা জানা যাবে। কি আন্টি, নেবে না আমাকে? তানিশা কল্পনার জগৎ ত্যাগ করে। ওকে পাগলি বুড়ি। রাইসা আর তানিশা পাশাপাশি বসে আছে। পাগলি বুড়ি। জি আন্টি। গতকাল তুমি আমাকে কি বলতে চেয়েছিলে সোনা? কখন আন্টি? এই যে গতকাল যখন গাড়ি করে আমরা ঘুরতে যাচ্ছিলাম, তখন তুমি আমাকে কি সব যেন বলছিলে। হঠাৎ তোমার আম্মু তোমাকে আমার থেকে নিয়ে নেয়, ওই কথাটা এখন বলো তো। মনে নেই তো আন্টি। ওকে, ঠিক আছে। তারপর তানিশা রাইসাকে স্কুলে নামিয়ে দিয়ে কলেজে চলে যায়। আর এদিকে তানিশার ভাবি তানিশার ঘর গোছাতে ব্যস্ত হয়ে ওঠে। হঠাৎ বিছানার নিচে একটা জিনিসে চোখ আটকে গেল তানিশার ভাবির। আসলে জিনিসটা ছিল তানিশার টুইন বেবি রিপোর্ট। রিপোর্টটা হাতে জড়িয়ে নিয়ে তানিশার ভাবি তানিশার ভাইয়ের সামনে দাঁড়িয়ে আছে। তখন তানিশার ভাবি তানিশার ভাইয়ের দিকে এগিয়ে দেয় রিপোর্টটা। রিপোর্টটা দেখে তানিশার ভাইয়া বসা থেকে দাঁড়িয়ে গেল। এখনই এইসবের দরকার ছিল? জানি না তো, কিছুদিন পরে হলে কি এমন হতো। কি আর করা যাবে, ওর কপালটাই খারাপ। কেনই বা সেদিন বাড়ি থেকে ওরা বের হবে, আর কেনই বা। কথাটা শেষ না করে কান্না করতে করতে তানিশার ভাইয়া বাড়ি থেকে বেরিয়ে যায়। তানিশা মিমের সাথে কথা বলে যাচ্ছে কলেজে গিয়ে অবিরাম, কিন্তু হঠাৎই তানিশা মাথা ঘুরে পড়ে যায়। তখন মিম নিজে এসে তানিশাকে বাসায় দিয়ে যায়। তানিশা ভাবছে বাচ্চাগুলো নষ্ট করে ফেলবে, নয়তো সে নিজেই আত্মহত্যা করবে। তার আর এসব ভালো লাগছে না। আজকে কেন জানি এসব ভাবছে তানিশা। কেমন জানি পাগল হয়ে যাচ্ছে তানিশা, নিজে কেমন জানি অবুঝ অবুঝ হয়ে উঠছে। রাতে তানিশা ভাবছে আমি কি যাব আজকে রাতে ঘাটে? একবার ভাবছে যাব, আবার ভাবছে যাব না, কিন্তু সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারছে না। এসব ভাবতে ভাবতে তানিশা ঘুমের দেশে হারিয়ে যায়। গভীর রাতে তানিশার ঘুমটা ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে তানিশা ওর ফোনের দিকে দৃষ্টি করে দেখল ওর ফোনে একটা SMS এসেছে। SMSটা ছিল এইরকম, আমি কিন্তু বসে আছি ঘাটে তোমার অপেক্ষায়। আমার বিশ্বাস তুমি এখানে আসবে। তানিশা কি করবে না করবে ভাবতে ভাবতে বেরিয়ে গেল বাড়ি থেকে। আজও রাস্তায় জনশূন্যতায় পরিপূর্ণ। তানিশা আস্তে আস্তে করে রাস্তার এক পাশ দিয়ে হাঁটতে থাকে ঘাটকে উদ্দেশ্য করে।
আজও জ্যোৎস্নাময় রাত, চারিদিকে জ্যোৎস্নার আলোয় আলোকিত রাস্তাঘাট। তানিশা ঘাটে গিয়ে হতভম্ব। সবচেয়ে বড় সারপ্রাইজ হলো আজকে তানিশা জীবন নেও এমন সারপ্রাইজ কোনোদিন হয়নি। বালুকণা উপরে জ্বলন্ত মোমবাতি দিয়ে সজ্জাকরণ করা হয়েছে। মোমবাতিগুলো দিয়ে অনেক সুন্দর করে লেখা রয়েছে হ্যাপি বার্থডে তানিশা। এতটা সৌন্দর্য তুলে ধরা সম্ভব না। আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। তানিশা পা পা করে হেঁটে আগাচ্ছে এতটা সৌন্দর্য কাছ থেকে দেখার জন্য। তানিশার নিস্তব্ধতায় হেঁটে চলেছে। ওর চোখকে ও নিজেই বিশ্বাস করতে পারছে না এত সৌন্দর্য উপভোগ করতে পারছে। ভাবনার জগতের মধ্যে ও যেতে পারছে না তানিশা। এতক্ষণে তানিশা মোমবাতি দিয়ে সাজানো সারপ্রাইজের স্থানে পৌঁছে গেল। সেখানে গিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তানিশা। হাত দিয়ে স্পর্শ করতে ইচ্ছে করছে তানিশার মোমবাতিগুলো। জ্বলন্ত মোমবাতির আগুন কেমন হাত দিয়ে দেখতে ইচ্ছে করছে মোমবাতি যেমন করে জ্বলছে তেমন করে জ্বালিয়ে দেই নিজেকে। কতই না আনন্দ পাচ্ছে মোমবাতিগুলো পুরো। আমি হয়তো পুড়লে এমন মজা পাবো। কত সুন্দরী না দেখাচ্ছে মোমবাতিগুলারে। হয়তো আমাকেও দেখাবে এমন সুন্দর, হয়তো বা তার চেয়েও বেশি সুন্দর, না হয় তার চেয়েও বেশি অসুন্দর। হঠাৎই বাস্তবতার বাতাসে তানিশাকে উড়িয়ে নিয়ে গিয়ে বাস্তবতা কি সেটার সামনে তুলে ধরে। তানিশা আবারও কল্পনার জগতে গিয়ে ভাবতে থাকে, আমি কি পাগল হয়ে গেছিলাম? কি সব ভাবছিলাম? তানিশা কতক্ষণ মোমবাতির চারপাশটায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল। হঠাৎই একটা বাক্সের দিকে নজর টানে। তানিশা বক্সটা হাতে তুলে নিয়ে দেখল বক্সের মধ্যে একটা চিরকুটটায় লেখা ছিল, কি জান, কেমন সারপ্রাইজ দিলাম। এখন সামনের দিকে আগাতে থাকো। সামনে মানে দেখো একটা ঘর রয়েছে, আগাতে থাকো ঘরটার দিকে। তানিশা চিরকুটটা ফেলে দিয়ে আগাতে থাকে সামনের দিকে। কিছুটা ভয় কাজ করছে তানিশার ভিতরে। আগাতে ইচ্ছে করছে না মাঝপথে, কিন্তু কিছুটা সাহস কোথায় থেকে যেন পেয়ে গেল তানিশা। আগাতে থাকে সামনের দিকটায়। তানিশা ঘরটার সামনে গিয়ে আবারও হতভম্ব। ঘরটা কেমন জানি অদ্ভুত। মনে হচ্ছে ঘরটা রূপার প্রলেপ দিয়ে সাজানো। সমস্ত ঘরটা যেন রূপার প্রলেপ দিয়ে বিস্তৃত। ঘরটা আলোকসজ্জায় আলোকবাতি দিয়ে সাজানো। ঘরটায় চারপাশ যেন বিচলিত সুন্দর ফুটে আসতেছে। ঘরটার গেইটে একটা চিরকুট লাগানো। চিরকুটটায় লেখা ছিল, আমি জানতাম আমার কলিজাটা এখানে আসবেই। চিরকুটটা গেটের দেয়াল থেকে তুলে নাও, এর নিচে একটা চাবি দেখতে পাবে। তানিশা চিরকুটটা দেওয়াল থেকে তুলে নিয়ে দেখলো একটা চাবি, কিন্তু চাবিটাও কেন জানি রূপার প্রলেপ দেওয়া। চাবির সাথে আবার চিরকুট, তাতে আবার লেখা, চাবিটা নিয়ে গেটের তালাটা খুলে ভিতরে প্রবেশ করো। তারপর তানিশা আস্তে ধীরে করে করে তালাটা খুলে নিল। কিন্তু অদ্ভুতের বিষয় এটাই যে গেটের তালাটাও রূপার প্রলেপ দেওয়া। গেট খুলে তানিশা আস্তে ধীরে পায়ে এগিয়ে চলছে ভিতরে। কিছু দূর যেতেই তানিশা লক্ষ্য করলো দরজায় একটা চিরকুট লেখা। এই চিরকুটটাই লেখা, দেখো ডান দিকে একটা টিউবওয়েল আছে, ওখানে যাও। ওখানে গিয়ে তানিশা দেখলো টিউবওয়েলের হাতার সাথে ছোট করে আবার চিরকুট, তাতে লেখা, আগে অজু করবে, তারপর রুমের মধ্যে যাবে। তানিশা তারপর অজু করে ঘরের ভিতরে প্রবেশ করলো। ভিতরে গিয়েই সামনে তাকাতেই আবার দেখতে পেল একটা বড় চিরকুট, তাতে লেখা, দেখো ডান দিকটায় একটা বোরকা রয়েছে। তানিশা এবার বোরকার কাছে গিয়ে আবার চিরকুট পেল। তুমি আজকে এশার নামাজ পড়ো নাই, যাও গিয়ে এশার নামাজ আদায় করে নাও। আর জায়নামাজটা বিছিয়ে রাখা আছে পশ্চিমের দিকটায়। তানিশা তারপর বোরকা পরে জায়নামাজে গিয়ে এশার 11 রাকাত নামাজ আদায় করে নেয়। তানিশা নামাজ শেষ করে জায়নামাজ তুলতে গিয়ে দেখলো জায়নামাজের নিচে একটা চিরকুট, তাতে আবার লেখা, এবার বারান্দার দিকে একটু এগিয়ে গিয়ে দেখো একটা বক্স আছে, ওইটা খোলো। তানিশা তারপর বাক্সটা খুলে দেখলো সেটাই একটা বার্থডে কেক। তার উপরে সুন্দর করে লেখা হ্যাপি বার্থডে টুইন বেবির আম্মু। কেকের পাশে আবার ছোট কাগজে কিছু একটা লেখা, তাতে আবার লেখা, এবার দেখো কেকের পাশেই ছুরি রয়েছে, ওইটা হাতে নিয়ে কেকটা কেটে নাও। তানিশা এবার ছুরিটা হাতে তুলে নিয়ে কিছুটা ভয় করছে, কারণ ছুরি খুব ধারালো, আবার ছুরিটা সম্পূর্ণ রূপার। কিছুটা ভয় নিয়ে কেকটা কেটে ফেলে তানিশা। আর সাথে সাথেই ঘরে কোণের দিকটাই থেকে একটা কথা ভেসে আসে, হ্যাপি বার্থডে টুইন বেবির আম্মু। তানিশা কেকটা কেটে হালকা করে হাতে নিয়ে
আগাতে থাকে ঘরের কোণার দিকটায়, কিন্তু সেখানে কেউ ছিল না। তানিশা তখন ভাবছে তাইলে কথাটা কোথায় থেকে আসলো। পরে খেয়াল করলো পাশে একটা সাউন্ড বক্স থেকে কথাটা ভেসে আসছিল। তানিশা তখন সাউন্ড বক্সের দিকে আগাতে থাকে, আর সেখানে গিয়ে দেখে সাউন্ড বক্সের সাথে আবার একটা চিরকুট। এইটাই আবার লেখা, এবার বোরকাটা খুলে নাইটিটা পরে নাও, আর শোনো বাথরুমে গিয়ে চেঞ্জ করবে। তাছাড়া কিন্তু আমি সব কিছু দেখে নেব। আর দেখলেই বা কি, আমরা তো আপনজন, তাই না? তাই তুমি রুমে নাইটটি পরে নাও, বাথরুমে যেতে হবে না। আর দেখো বিছানার উপরে নাইটটি রাখা আছে। তানিশা চিরকুটটা ফেলে রেখে হাঁটা দেয় বিছানার দিকে। তানিশা বিছানার পাশে গিয়ে আবার অবাক, খুশি, কারণ নাইট ড্রেসটা ছিল ওর প্রিয় রঙের। তানিশার প্রিয় রং কালো, কালো রঙের নাইটি ড্রেস, ভাবতে পারছেন তো একবার কেমন না নাইটি ড্রেসটা। আরও অবাক হয় কারণ পালঙ্কটা ছিল রূপার, খুব বেশি সুন্দর পালঙ্কটা। পালঙ্কের উপরে কালো চাদর বিছানো, কালো বালিশের কভার, মোট কথায় বিছানাটা কালো রঙে বিস্তৃত। তানিশা নাইট ড্রেসটা হাতে তুলে নিয়ে ভাবতে লাগলো কি করবে এখন, ঘরে চেঞ্জ করে নিব নাকি বাথরুমে যাব। কিছুটা সময় সিদ্ধান্ত নিয়ে আগাতে থাকে বাথরুমের দিকে। তানিশার কি যেন হয়েছে, কিসের জন্যই বা একটা SMS এর কবলে পড়ে এখানে আসতে হবে আর এসব করতে হবে। তবে তানিশা আজকে খুব বেশি খুশি, কারণ সবচেয়ে বড় সারপ্রাইজ হয়েছে সে আজকে। সে তার ভালোবাসার কেউ না হলেও, দর্শক হলেও কেন জানি তানিশার আজকে খুব বেশি ভালো লাগা কাজ করছে ওর উপর। অত্যন্ত মৃদু হাসি, চুরির আওয়াজ, পায়ে হাঁটার স্টাইল বিরাজ করছে তানিশার মাঝে। তানিশা বাথরুমে ঢুকে গেল সহিষ্ণুতাভাবে, তার কেন জানি খুব বেশি ভালো লাগা বিরাজ করছে। সেখানে গিয়ে আবার আরেকটা চিরকুট পেয়ে যায়, সেখানে লেখা, আমি জানতাম তুমি এখানে আসবে, কারণ তোমার মাঝে ভয় ছিল যদি আমি তোমার ড্রেস চেঞ্জ করা দেখে ফেলে দিই। যাই হোক, এখন তুমি বিছানায় উঠে যাবে ঘুমাতে, আর ঘুমাতে যাওয়ার আগে বালিশের নিচে একটা তোমার জন্য উপহার আছে, ওইটা দেখে নেবে। তানিশা চেঞ্জ করে বিছানায় উঠে গেল আর বালিশের নিচে হাত দিয়ে উপহারটা বের করে নিল। উপহারটা চোখের সামনে ধরতেই তানিশার বাকরুদ্ধ হয়ে গেল, কারণ উপহারটা ছিল হীরের নেকলেস। নেকলেসের পাশে আবার আরেকটা চিরকুট, তাতে লেখা, কি হলো, অবাক হচ্ছ? অবাক হওয়ার কিচ্ছু নেই, ঘুমিয়ে যাও, নেকলেসটা গলায় জড়িয়ে। তানিশা তখন চিরকুটটার কথা মতো নেকলেসটা গলায় জড়িয়ে নেয় ও ঘুমিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। চাদর জড়িয়ে নেয় গায়ে ঘুমানোর জন্য। তানিশা ভাবছে কি সব করছে আমার সাথে, এমনটা তো হবার কথা নয় আমার সাথে। আমার সাথে কেন এমনটা হচ্ছে? আর আজকে যে এতটা কিছু আয়োজন করেছে তাকে অসংখ্যভাবে ধন্যবাদ। কি সব আবল তাবল ভাবছে তানিশা, নিজের মাথায় নিজেই হাত দিয়ে সামান্য আঘাত করে বসে। হঠাৎই কি সব ঘটছে ওর সাথে, এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল তানিশা। ফজরের আজানের আওয়াজে ঘুমটা ভেঙে যায় তানিশার। তানিশার চারদিকে তাকিয়ে দেখে সে একটা বালিকণার মাঝে উলঙ্গ হয়ে অবস্থায় পড়ে আছে, আর তার কাপড় পরে আছে পাশে, আর তার পাশে পড়ে আছে একটা বিশেষ প্রোটেকশনের প্যাকেট, কিন্তু তার গলায় রাতের সেই নেকলেসটা এখনো জড়িয়ে আছে। কিন্তু সেই ঘরটা আর নেই, সম্পূর্ণ উধাও। আর তানিশার এটা বুঝতে বাকি রইল না যে তার সাথে মাত্রই সঙ্গম শেষ হয়েছে, তার মানে সেক্স কার্য শেষ হবার কিছুক্ষণ পরেই সে জাগ্রত হয়ে ওঠে। তানিশা তখন তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো পরে নেয়, আর তানিশা তখন কিছু দূরত্বে একটা বাড়ি দেখতে পায়। তানিশা ভাবছে একটু আগে না কোনো বাড়ি ঘর দেখতে পেলাম না, কিন্তু এখন বাড়িটা কোথায় থেকে এলো? তাহলে কি আমার চোখে প্রবলেম হয়েছে কোনো প্রকার? আমি কি অন্ধ হতে চললাম? আমার কি তাহলে সব সময় এখন থেকে অন্ধ হয়ে কাটাতে হবে? আমার নামের পাশে কি একটা পদবি যোগ হচ্ছে না তো আবার? পদবিটা হবে এমন, ওই দেখ তানিশা কানা যাচ্ছে, ওই দেখ তানিশা কানার টুইন বেবি। এসব কথা ঘুরপাক খাচ্ছে তানিশার মনের মাঝে। তানিশা এবার উঠে দাঁড়ালো, হাঁটতে থাকে আমার বাড়িটার দিকে। বাড়িটার সামনে গিয়ে তানিশা দেখলো রাতের দেখা বাড়িটার মাঝে এই বাড়ির কোনো প্রকার অমিল নেই। সেখানে সে দাঁড়িয়ে অজু করেছিল, সেই জায়গায়ও সেই টিউবওয়েলটা সেখানে উপস্থিত। তানিশা যেন কোনো কিছু আবিষ্কার করতে পারছে না। বাড়ির সকল কিছু ঠিক থাকলেও বাড়ির রূপার প্রলেপটা আর নেই, আর নেই সে আলোকসজ্জায় সজ্জিত করা বাড়ির রূপ। তানিশা আবার ভাবছে আমার সারা জীবনের ইচ্ছে ছিল
আমার একটা রূপার প্রলেপ দেওয়া বাড়ি হবে, যে বাড়িতে সকল কিছুই রূপার প্রলেপ দেওয়া থাকবে। আর এমনটাও হতে পারে, সেটা হচ্ছে কেউ খুব বেশি কষ্ট থেকে আবেগ খুশি হয়ে চোখটা পানিতে ঝাপসা হয়ে উঠলেই। তার মনের মাঝে সব সময় থাকা স্বপ্ন চোখে ধরা পড়ে। আসলে মানুষটা তখন তার স্বপ্নটা আসলেই বাস্তব মনে করে। তানিশা আবার ভাবছে, আমিও হয়তো আমার মাঝে থাকা রূপার প্রলেপ দেওয়া বাড়ির স্বপ্নটা বাস্তবে না দেখেই বাস্তবে ভেবে নিয়েছিলাম। কিন্তু এখানে কথা হচ্ছে এটাই যে আমি রাতে খাটে ঘুমালাম, কিন্তু বালিকোনার উপরে কেমন করে চলে আসলাম? রহস্য খুঁজে পাচ্ছে না তানিশা। তানিশা সূর্য উদয় হবার আগেই বাড়িতে গমন করে। ওর ভাবি ভাইয়া ঘুম থেকে ওঠার আগেই তানিশা বাড়িতে ঢুকে যায়। সবার চোখ ফাঁকি দিয়ে বাহিরে চলে যায়, আবার সবার চোখ ফাঁকি দিয়ে বাসায় প্রবেশ করে। কিন্তু সবার চোখ ফাঁকি দিতে পারলেও তানিশা বাড়ি ফেরার সময় রাইসার চোখ ফাঁকি দিতে পারেনি। রাইসা পানি খেতে বাহিরে আসাতে চোখ বন্দি হয়ে যায় যে তার আন্টি বাহির থেকে ফিরছে। রাইসার ছোট্ট মনে প্রশ্ন জাগে, আন্টি কোথায় গিয়েছিল? জানতে হবে আন্টির থেকে বিষয়টা। তানিশা গভীর ঘুমে আচ্ছন্ন। রাইসা গিয়ে ডাকাডাকি করছে তানিশাকে। সবাই খাবার টেবিলে ওয়েট করছে তানিশার জন্য। সবাই টেবিলে বসে তানিশার কোনো প্রকার সারা শব্দ না পেয়ে রাইসাকে পাঠিয়ে দেয় ডেকে আনতে। এই আন্টি আন্টি, কি রে মামুনি? সবাই তোমার জন্য খাবার টেবিলে ওয়েট করছে। তুমি যাও, আমি আসছি মামুনি। না, তোমরা আমার সাথে করে আম্মুকে নিয়ে যেতে বলছো? আমার তো লেট হবে মামুনি। কেন লেট হবে? আমাকে ফ্রেশ হতে হবে মামুনি। ওকে, যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও। ওকে সোনামুনা। তানিশা কতক্ষণ বাদে বাথরুম থেকে গোসল সেরে বেরিয়ে আসে। আচ্ছা মামুনি, একটা কথা জিজ্ঞেস করতে পারি? অনুমতি নিচ্ছ কেন মামুনি? বলো, কি বলবে? তুমি রাতে কোথায় বেরিয়েছিলে? মানে কি সব বলছো মামুনি? না, তুমি যখন বাসা ফিরছিলে তখন আমি জেগেছিলাম। তুমি তখন কোথায় ছিলে মামুনি? আমি পানি খেতে উঠছিলাম। আমি তখন একটু বাইরে গিয়েছিলাম মামুনি, হাঁটাহাঁটি করতে। মিথ্যা কেন বলো মামুনি? আমি জানি তুমি কার সাথে দেখা করতে গেছিলে। না মামুনি, আমি কোথাও যাইনি, ভালো লাগছিল না তাই হেঁটে আসলাম। আমি জানি তুমি আঙ্কেলের সাথে দেখা করতে গেছিলে। না মামুনি, তেমন কিছু না। আচ্ছা আন্টি আঙ্কেলের বাড়িতে আসতে কেউ কিছু বলে না বা মনে করে না, তাহলে তুমি বাইরে কেন দেখা করতে গেছিলে? কি বলো মামুনি, তুমি কি তোমার আঙ্কেলকে দেখেছো? তানিশা, রাইসা, কোথায় তোমরা? তোমার ভাইয়া বসে আছে তো। রাইসা দৌড়ে ওর আম্মুর কাছে চলে যায় আর বলতে থাকে, আচ্ছা আম্মু, আন্টি সবসময় কেন মনমরা হয়ে থাকে? সেটা তোমার আন্টিকে গিয়ে জিজ্ঞাসা করে নাও। আন্টিকে জিজ্ঞেস করলে আন্টি তো কিছুই বলে না। ভাবি বাদ দাও তো সব, চলো যাই, ভাইয়া ওয়েট করছে। এত টাইম লেট কেন হলো? ভাইয়া ঘুম ভাঙতে ভাঙতে লেট হয়ে গেছিল, আর ফ্রেশ হতে আরো লেট। নামাজ পড়েছিস? না ভাইয়া। কেন? জাগনা পাইনি সকালে ভাইয়া। রাতে কি এমন করেছিলে যার জন্য সকালে ঘুম ভাঙেনি? আব্বু রাতে আন্টি আঙ্কেলের সাথে দেখা করতে গেছিল, তার জন্য ঘুমোতেও লেট করেছে, আবার উঠতেও লেট করেছে। তানিশা, রাইসা কি কথাটা ঠিক বলছে? না ভাইয়া, পিচ্চিটা কি দিয়ে কি বলেছে? তানিশা, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু বিষয়টা মোটেও ভালো না। কথাটা বলে ভাত রেখে উঠে চলে যায় তানিশার ভাইয়া। রাইসা, তুমি কেন বলে দিলে কথাটা? না বলার কি আছে আন্টি? ভাইয়া যদি কোনোভাবে আমাকে খারাপ ভাবে? খারাপ কেন ভাবো? আর আন্টি আমার খেলার সাথে কবে আসবে? খেলার সাথে মানে? মানে তোমার টুইন বেবি। টুইন বেবি মানে কি সব বলছো মামনি? আসলে আন্টি আম্মু আব্বু আলোচনা করেছিল তোমার নাকি টুইন বেবি গর্ভে। সেই আলোচনা সাপেক্ষে আমি কিছু কথা জেনে যাই, চুরি করে শুনতে পাই তোমার বিষয়ে। কি বলছো এসব? ভাইয়া ভাবে জানলো কি করে? তোমার ওইসব রিপোর্ট নাকি দেখে নিয়েছে আব্বু আম্মু। দেখলো কি করে?
আমি তো রিপোর্ট পুড়িয়ে ফেলেছিলাম সেদিন বাসায় এসেই। তাহলে ভাইয়া ভাবি রিপোর্ট কি করে পেলো? ঠিক করে মনে করে দেখো রিপোর্টটা কি করেছিলে। আমি নিজে পুড়িয়ে ফেলেছিলাম, আবার সেটার ছবিও তুলে রেখেছিলাম। তখন তানিশা ফোন বের করে রিপোর্টে পুড়িয়ে ফেলার ছবি দেখালো রাইসাকে। আন্টি, আমি আজকেও দেখলাম তোমার ওই রিপোর্টটা ঘাটাঘাটি করছে আব্বু আম্মু। তানিশার মাথায় কোনো কিছুই যাচ্ছে না। রাতে তানিশার ফোনে আবার একটা টেক্সট আসলো, তাতে লেখা, আজকে আমি তোমার সাথে কথা বলবো ছাদে, দুজন পাশাপাশি বসে গল্প করব, আড্ডা দিব। আসবে কিন্তু রাতের বেলায় ছাদে। তানিশা কেন জানি খুব টান অনুভব জাগ্রত হয়েছে মানুষটার উপর। এতটা সারপ্রাইজ পাওয়ার পরে তানিশার একটা টান জেগেছে তার উপর। গভীর রাতে আবার একটা টেক্সট আসে তানিশার কাছে। তানিশা টেক্সটের আওয়াজে নিদ্রাভঙ্গ হয়। লঘুচিত্তে চোখে তাকিয়ে আছে ফোনের ডিসপ্লেতে। টেক্সটটা ছিল এইরকম, বেবি, আমি ছাদে নিদ্রা ভঙ্গন করিয়া টলমল চোখে তাকিয়া পৃথিবীর সৌন্দর্য উপভোগ করছি। রাতের আকাশটা খুব বেশি সুন্দর। বসে আছি তোমারই অপেক্ষায়, দুজন পাশাপাশি বসে চাঁদ দেখিব আর তোমার কোলে মাথা রেখে তারা গুনব। দোলনায় দুলব, হাতে হাত রেখে হাঁটব, একটু আদর করব আমার টুইন বেবিগুলোকে। আসো না বেবি প্লিজ। তানিশা টেক্সটটা পড়ে ভেবে নিল সে আজকে ছাদে যাবে না, কিন্তু ওর মন বলছে যা, মানুষটার সাথে গল্প করে আয়। ও যেহেতু চাচ্ছে দেখা করতে, তুইও যা, গিয়ে দেখা করে আয়। দুজন পাশাপাশি বসে চাঁদ দেখে আয়, আর ওর মাথাটা কোলে রেখে তারা গুনে আয়। দোলনায় দুলে আয় দুজন, হাতে হাত রেখে হেঁটে আয় দুজন। তানিশা একবার ভাবছে যাব, আবার ভাবছে যাব না। একটা কথা আছে, মনের বিরুদ্ধে যুদ্ধ চলে না। ঠিক তেমনি তানিশাও মনের বিরুদ্ধে যুদ্ধ করতে না পেরে পাড়ি দিতে থাকে ওর শয়ন গৃহে। আস্তে ধীরে করে শয়ন গৃহ পাড়ি দিচ্ছে তানিশা। দ্বার উন্মোচিত করে বাহিরমুখী অগ্রসরমান তানিশা। পা দুটো খুব বেশি ছোট ছোট করে চোরের ন্যায় আগাচ্ছে তানিশা। তানিশার ইচ্ছে সে যে করেই হোক মুখোশধারী মানুষটিকে আমার সামনে উপবিষ্ট ন্যায়ের মূল্য দিতেই হবে। যৎ কিঞ্চিতভাবে অগ্রসর হতে থাকলো তানিশা। যৎ সামান্য ভয় কাজ করছে তানিশার মাঝে, তবে কিছু করার নেই। মুখোশধারীর আসল রূপ সামনে তুলে ধরতে হলে তো ভয়কে জয় করতেই হবে। তানিশা ছাদে গিয়ে অবাক চোখে তাকিয়ে রয়েছে। একটা মানুষ ছাদে একটা কোণে দাঁড়িয়ে বাহিরের পরিবেশটা দেখছে। তানিশা ভাবছে, মানুষটা একবার পিছন ফিরে তাকালে তো আমি তাকে দর্শন করিতে পারতাম। মানুষটা তো পিছন ফিরে তাকাচ্ছে না। তানিশা আবার ভাবছে, এটা মানুষ হবে আমি এতটা শিওর হলাম কি করে? সে তো মানুষ নাও হতে পারে। সে যদি মানুষ না হয় সে আসলে কি? অজানা ভয় বিরাজমান তানিশার বাস্তববাদ মনোভাবে। কোনো কিছু স্থির করতে পারছে না। আসলে এমনটা হবার কারণ কিছুটা অন্ধকারে অস্পষ্টতা আছে দাঁড়িয়ে থাকা মানুষটার মাঝে। তার উপরে আবার উল্টো দিকে তাকিয়ে রয়েছে, আবার গায়ে চাদর জড়ানো। তানিশার পা লেগে আসতেছে এতটাক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে। পিছন ফিরে একবারও তাকাচ্ছে না কেন? আমি কি গিয়ে তার কাঁধের উপর হাত রাখবো? যদি গিয়ে রাখি, তৎক্ষণাৎ যদি আমাকে ছাদের প্রাচীন লঙ্ঘন করে 5 তলা থেকে ফেলে দেয়, তাহলে তো আমার নিশ্চিত মৃত্যু। না থাক, এখান থেকে কথা বলা যেতে পারে। তানিশা কথা বলতে যাবে তার আগেই একটা কথা ভেসে আসলো। কি জান পাখি, বিরক্তবোধ জাগ্রত হয়েছে তোমার মাঝে বুঝি? তানিশা এমন একটা কথা শোনার জন্য প্রস্তুত ছিল না। কেন বিরক্তিবোধ জাগ্রত হবে? না, এতক্ষণ দাঁড়িয়ে কি যেন ভাবছিলে আমার সম্পর্কে, তাই ভাবলাম হয়তো বিরক্ত হয়েছ। না, তেমন কিছু না। কিন্তু আপনি জানলেন কি করে যে আমি আপনার কথাই ভাবছিলাম? সাধারণ লজিক। আমি এখানে তোমাকে দেখেছি, আমি আবার এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো প্রকার কথা বলছি না। তাই এখানে আমাকে না ভাবার তো কোনো কারণই নেই। সেটা অবশ্যই ঠিকই বলেছেন। আমার একটা প্রশ্ন ছিল। আরে একটা কেন, 1000টা করো, প্রবলেম নেই তো। আর তুমি এত দূরত্ব বজায় রেখে কেন দাঁড়িয়ে আছো? কাছে কেন আসছো না? কাছে আসো প্লিজ কলিজা। না, আমি আপনার কাছে যাব না, কারণ আমার ভয় লাগে আপনাকে। ভয় করার তো কিছুই দেখতেছি না আমি। আমি না দেখতে পারলেও আমি ঠিকই ভয় পাবার কারণ দেখছি। বিষয়টা আমার কাছে কেমন যেন লাগছে। কেমন লাগছে?
আর কি কারণ? কারণ যেটাই হোক, আপনি বলুন আগে, আপনি কে? কেন আমাকে এখানে রেখেছেন? কেন আমার সাথে এমনটা করেছেন আপনি? আমি তোমার হাজব্যান্ড, আর এখানে ডেকে নিয়েছি আমার জানের সাথে দেখা করব বলে। কে আপনার জান? তুমি। কি করে হলাম? এসব এখন বাদ দাও প্লিজ। কেন বাদ দিব? আমি বলছি তাই। ওকে। আচ্ছা তানিশা, তোমার মনে আছে আমাদের প্রথম কবে দেখা হয়েছিল? না তো। আমাদের প্রথম দেখা হয় রাস্তায়, আমি গাড়ি নিয়ে আর তুমি হেঁটে। মনে পড়ছে না তোমার? রাস্তার মাঝ দিয়ে সেদিনের সেই প্রথম দেখার কাহিনী। তানিশা মাঝ রাস্তা দিয়ে হাঁটছে, কানে হেডফোন লাগিয়ে। চারপাশে কি হচ্ছে, কোথায় দিয়ে হাঁটছে, এসবে খেয়াল নেই তানিশার। তানিশা রাস্তার মাঝ দিয়ে হাঁটায় গাড়ি চলাচল প্রায় বন্ধ হয়ে আসছে। তানিশার পিছন থেকে হর্ন বাজছে, কিন্তু তানিশা কিছুই বুঝতে পারছে না। হঠাৎ একজন গাড়ি ব্রেক করে তানিশার সামনে চলে আসলো। এই যে, আপনি কালা না কানা? কানে শুনতে পান না? ও, চোখে দেখতে পান না? মাঝ রাস্তা দিয়ে হাঁটতেছেন কেন? চারদিকে তাকিয়ে দেখেন তো, আপনার জন্য কত জ্যাম বেঁধে গেছে। তানিশা তখন ছেলেটার কলার ধরে বলল, ওই, আপনার কি দেখে মনে হলো যে আমি কানা বা কালা? এত হর্ন দিচ্ছি, কানে যায় না? মাঝ রাস্তা বরাবর হাঁটতেছেন, আর দেখেন তো আপনার জন্য কতটা পরিমাণে জ্যাম বেঁধে গেছে। হাবলো মিয়া। তানিশা চারদিকে তাকিয়ে দেখলো আসলেই প্রচুর জ্যাম বেঁধে গেছে। সাধারণত এখানে কোনো প্রকার জ্যাম বাঁধে না, কিন্তু আজকে জ্যাম বেঁধে গেছে। তানিশার কিছুটা লজ্জিত মুখ হলো, কিন্তু ছেলেটাকে বুঝতে দিল না। ছেলেটা শার্টের কলার ছেড়ে দিল তানিশা। সবকিছু স্বাভাবিক মনে করে ছেলেটাকে তানিশা বলল, জ্যাম বেঁধে গেছে তো আমি কি করব? আমি কি রাস্তা দিয়ে যেতে পারবো না? সবারই অধিকার আছে রাস্তা দিয়ে চলাচল করার, তাই আমিও চলাচল করব। তাতে জ্যাম বেঁধে গেল, এখানে তো আমার কিছুই করার নেই। তাই বলে মাঝ রাস্তা দিয়ে হাঁটবেন? সবারই রাস্তা দিয়ে চলাচল করার অনুমতি আছে, কিন্তু মাঝ রাস্তা দিয়ে এভাবে ডান্ডা নাচ দেওয়ার অনুমতি নেই। কি? আমি ডান্ডা নাচ দিচ্ছিলাম? রাস্তার মানুষজন কড়া বিনোদন পাচ্ছিল আপনার এই ডান্ডা নাচ দেখে। আপনি কিন্তু যা ইচ্ছা তাই বলছেন। আমি কিন্তু পুলিশে নালিশ করব আপনার নামে। নালিশ তো এখন পুলিশকে আমি করব, কারণ আপনি মাঝ রাস্তা দিয়ে ডান্ডা নাচ দিচ্ছিলেন, যার ফলে রাস্তার মাঝে এত জ্যাম বেঁধে গেছে। তানিশা কিছুটা ভয় পেয়ে গেল, কারণ ভুল তো তারই, কারণ ওর জন্যই এতটা জ্যাম বেঁধে গেল। তানিশা নিজেই নিজের মাথায় হাতের আঙ্গুল দিয়ে টোকা দিল। তানিশা ভাবলো এখান থেকে মানে কেটে পড়া 1000 গুণ ভালো হবে, পরে দেখে নেওয়া যাবে রাক্ষসকে। আচ্ছা ভাইয়া, সরি। আসলে কি জানেন, আমি আসলে বুঝতে পারিনি যে আমি মাঝ রাস্তা দিয়ে হাঁটছি। সরি ম্যাডাম, সরি বললে হবে না, পুলিশকে আমি নালিশ করবই। আচ্ছা, সুন্দর করে তাকান তো আমার দিকে, আপনার একটা ছবি উঠাবো। না না, প্লিজ আমার ছবি উঠাবেন না। তানিশা কথাটা বলতে বলতে ততক্ষণে ছেলেটার ছবি উঠানো শেষ হয়ে গিয়েছে। ছেলেটা তানিশার দিকে তার মোবাইলটা তাক করে ধরে দেখালো যে তার ছবি উঠানো শেষ হয়ে গিয়েছে। ছেলেটা যখন ছবিটি উঠায় তখন তানিশা ঝগড়া করার মুডে থাকে, যার জন্যে ছবিটি খুব বেশি সুন্দর হয়েছে। তানিশা ছেলেটার হাত থেকে ফোনটা কেড়ে নিতে চায়, কিন্তু ব্যর্থ হয়। কিন্তু দুজনের হাতে হাতে ছোঁয়া পায়। ছেলেটা তানিশার হাতের ছোঁয়া পেয়ে কিছুটা কেঁপে উঠল। অবশ্য তানিশা যথেষ্ট মাত্রায় স্বাভাবিক। আপনি আপনি প্লিজ আমার ছবিটা ডিলিট করুন। আপনি যদি ছবি ডিলিট করতে বলেন তাহলে পুলিশকে নালিশ করব, আর যদি ছবিটা আমার কাছে থাকে, আপনি যদি ডিলিট করতে না বলেন তাহলে আমি পুলিশকে নালিশ করব না। আপনি আমার ছবি দিয়ে কি করবেন? তার চেয়ে বরং ডিলিট করে দিন। কি করব সেটা জানি না, তবে আমি ডিলিট করতে পারবো না। আপনি কিন্তু বেশি বেশি করে ফেলছেন, এমনিতেই মন মেজাজ বড্ড খারাপ। কেন, আপনার কি হয়েছে? সেটা কেন আমি আপনাকে বলবো? হাবলা ছেলে কোথাকার। আমি হাবলা? ইয়েস। আমি হাবলা না, তুই হাবলা। দুজনের মাঝে প্রচুর পরিমাণে ঝগড়া হতে থাকলো। এক পর্যায়ে থানার লোকাল পুলিশ চলে আসলো। একজন অফিসার বলতে লাগলো, কি হয়েছে এখানে, আপনারা ঝগড়া করছেন কেন? তানিশা যেন ভয় কাঁপছে, হয়তো এখন এই ছেলেটা সব বলে দিবে আর আমাকে হয়তো পুলিশ জেলে নিয়ে যাবে। পুলিশ অফিসার বলল, আসলে স্যার,
আমরা স্বামী স্ত্রী। কি? আমরা স্বামী স্ত্রী? স্যারকে বলো না যে আমরা স্বামী স্ত্রী। স্যার, আমরা স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী ভালো কথা, কিন্তু রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ঝগড়া করছেন কেন? দেখেন তো আপনাদের জন্য কতটা জ্যাম পেতে গিয়েছে। আপনাদের জন্য অনেকেই সঠিক সময় সঠিক স্থানে যেতে পারছে না। এটা ক্ষতিপূরণ কে দেবে? জানেন এটা কত বড় একটা অপরাধ করেছেন আপনারা? ছেলেটা ভাবছে একটা বুদ্ধি বের করতে হবে এই ঘুষখোর পুলিশদের থেকে। স্যার প্লিজ একটাবার আমার কথাটা শুনুন, তারপর যদি আপনার মনে হয় আমাদেরকে শাস্তি দেওয়া উচিত, তাহলে সেই শাস্তি আমরা মাথা পেতে নেব। বলেন দেখি, আপনার কথাটা শুনি। আসলে স্যার, আমরা গাড়ি করে ওর বাবার বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি যাচ্ছিলাম। হঠাৎই ও আমাকে বলে গাড়ি দাঁড় করাতে, আর আমি গাড়ি দাঁড় করাই। আর ও গাড়ি থেকে নেমে দেখলাম একটা বাচ্চা রাস্তা পার হতে পারছিল না, আর ও গিয়ে বাচ্চাটাকে রাস্তা পার করিয়ে দেয়। এটা তো খুব ভালো কথা, কিন্তু কেন ঝগড়া করছিলেন? প্রবলেমটা তো এখানেই স্যার। কিভাবে? আসলে স্যার, বাচ্চাটাকে রাস্তা পার করিয়ে দেওয়ার পরে যখন রাস্তার ওপাশ থেকে এপাশে আসতেছিল, তখন একটা ট্রাক চাপা দিচ্ছিল প্রায় আমার লক্ষ্মী বউটাকে। হঠাৎই আমি এসে হাত ধরে টান দিয়ে বাঁচিয়ে নিই। আর স্যার, সেটা নিয়ে ঝগড়া হচ্ছিল। কেন গিয়েছিল বাচ্চাটাকে বাঁচাতে? যদি নিজের কিছু হতো তাহলে কি হতো? আর তোমার গর্ভে যে 2 মাসের বাচ্চাটা আছে তার কি হতো? এইসব নিয়ে ঝগড়া হচ্ছিল স্যার। কি? আমি 2 মাসের গর্ভবতী? তোমার মনে নেই? কিছুদিন আগেই তো চেক আপ করিয়ে আসলাম ডাক্তার সাহেবের কাছ থেকে। আমি তো ভুলে গিয়েছিলাম। না জানি আর কতটা মিথ্যে বলতে হবে এই হাবলার জন্য। আল্লাহ পাক ভালোই জানেন। তাই বলে রাস্তায় দাঁড়িয়ে ঝগড়া করবেন? সরি স্যার, আর কখনো এমনটা হবে না। ওকে ঠিক আছে, যান, গাড়ি নিয়ে যান, তাড়াতাড়ি রাস্তা ক্লিয়ার করুন। পুলিশ অফিসারের কথা বলা শেষ হতেই তানিশা সামনের দিকে হাঁটতে থাকে। তখনই ছেলেটা হাত ধরিয়া ফেলে। ওই সরি, কোথায় যাও? এখনো রাগ করে থাকবে? হেঁটে কোথায় যাচ্ছ? আমাদের তো গাড়ি আছে, তাই না? কথাটা বলেই এক প্রকার প্রায় টানতে টানতে তানিশাকে গাড়িতে উঠায় ছেলেটা। গাড়ি স্টার্ট দেয় ছেলেটা, আর তানিশার দিকে তাকিয়ে রেখে তানিশা রেগে ফুলে আছে। গাড়ি তার নিজস্ব গতিতে চলছে। ওই, আপনার আমি কোন জন্মের বউ? সবার সামনে আমাকে বউ কেন বললেন? জনম জনমের বউ তুমি আমার। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আচ্ছা সরি, আপনাকে কোথায় নামিয়ে দিতে হবে সেটা বলুন। আমাকে সামনে নামিয়ে দিলেই হবে। তার চেয়ে বরং আপনার বাসা কোন দিকে বলুন, আমি গিয়ে নামিয়ে দিয়ে আসি। বাসার ঠিকানার জন্য তো বহুত কায়দা জুড়িয়ে বসেছেন। আসলে আপনি যেমনটা ভাবছেন তেমনটা না। আসলে আপনি মনে হয় কোনো বিষয়ে চিন্তিত, যার ফলে রাস্তা দিয়ে এভাবে হাঁটছিলেন। তাই চাচ্ছিলাম বাড়ি পর্যন্ত নামিয়ে দিয়ে আসি। তারপর তানিশা তাদের বাসায় ঠিকানা দেয় এবং ছেলেটা গিয়ে তাদের বাসার সামনে নামিয়ে দিয়ে আসে। যার গাড়ি থেকে তানিশা নেমে যাওয়ার পরে একবারের জন্য হলেও বাই বলবো না, না একবার থ্যাঙ্কস দিল। এটা হলো প্রথম দিনের কাহিনী। কাহিনীটা এতক্ষণ উপস্থাপন করলো বাহিরমুখী হয়ে দাঁড়িয়ে থাকা মানুষটা, আর তানিশা কথাগুলো বিভোরে শুনছিল। কি হলো জান, মনে পড়ছে কথাগুলো? না। কথাটা শেষ করতেই তানিশা নিচের দিকে চেয়ে দেখলো আসলে সে যার সাথে এতক্ষণ কথা বলছে, এতটা গল্প শুনছে, সে আসলে মানুষ না। কারণ মানুষের পা মাটিতে থাকে, কিন্তু এর পা মাটি থেকে উপরে। তানিশা ভয় কাঁপতে থাকে। পিছন ফিরে আবার সামনে তাকাতেই তানিশা দেখলো সে এতক্ষণ যেটার সাথে কথা বলছিল সেটা মুহূর্তের মধ্যেই উধাও। তানিশা এদিক ওদিক তাকাতে লাগলো, কোথাও খুঁজে পাচ্ছে না। এদিকে রাত অনেক হয়ে গেল। তানিশা ভয় কাঁপতেছে, চোখের কোণে পানি বিন্দু বিন্দু। সে অবস্থাতে পেছনে না তাকিয়ে 1 পা 2 পা করে পিছে যাচ্ছে। কান্না আটকাতে পারছে না। নিজের 2 হাত দিয়ে মুখ চেপে কাঁদছে। মেয়েরা কষ্ট পেলে যেমন করে হাত চেপে কান্না করে। তানিশা পিছন যেতে যেতে ছাদের ভীমগুলো মানে আরেক তলা করার জন্য যেগুলো স্থাপন করা হয় সেখানে পিঠ থেকে গেল। বসে পড়লো তানিশা। এবার আর থামাতে পারছে না কান্না। উচ্চস্বরে বলতে লাগলো, কোথায় আপনি? আমি আপনার কথা মতো ছাদে এসেছি। আপনি কোথায়? একসাথে রাতের আকাশ দেখবেন বলেছেন। আর কে আপনি? আমাকে কেন দেখা দিচ্ছেন না? হঠাৎ তানিশা অনুভব করতে পারলো পিছন থেকে কেউ তাকে দেখছে। তানিশার কানে ভেসে আসলো আবেগী কণ্ঠে বলছে, জানো তুমি কাঁদছো কেন?
আমি আছি, চলে যাইনি। তানিশা পেছন ফিরিয়ে সেই লোকটিকে দেখতে পাচ্ছে না। আবার চোখের পলক ফেলতে না ফেলতে উধাও। এদিকে ছাদের দরজা ধপাস ধপাস আওয়াজ করছে। তানিশাকে আবার কে যেন বলছে, ভয় পেও না, আমি তোমার পাশেই আছি। এটা বলেই আর কোনো শব্দ শুনতে পেল না তানিশা। পুরো ছাদ খোঁজাখুঁজি করলো। যেহেতু রহস্য বের করতেই হবে, ভয়কে জয় করে বের করতেই হবে। তানিশা পুনরায় ছাদে সেখানে যায়। গিয়ে ডাকতে লাগলো, কোনো সারা শব্দ নেই সেখান থেকে। তানিশা দৌড়ে এসে ছাদ থেকে নেমে যাবে এইভাবে দৌড় দিল। ছাদে আসার দরজাটা চাপানো, আস্তে করে খুলে দৌড়ে নিচে নামতে লাগলো। নেমে গিয়ে ফ্ল্যাটে ঢোকার খুলে তানিশা ভেতরে ঢুকবে। নেমে গিয়ে ফ্ল্যাটে ঢোকার দরজা খুলে তানিশা ভেতরে ঢুকবে। ঢুকতে গিয়ে দেখে কিছুতেই মেইন দরজাটা খুলছে না। তানিশার বুঝতে বাকি নেই ভেতর থেকে লক করা, কেউ লক করে দিয়েছে। এবার তানিশার ভয় লাগতে শুরু করেছে। তানিশা আরো ভয় কাঁপতে লাগলো। ভাবছে কি হচ্ছে এসব ওর সাথে। হঠাৎ জোরে ধাক্কা দিতেই দরজা আপনা আপনি খুলে যায়। ভেতরে গিয়ে দেখলো কেউ দরজাটা খুলে দেয়নি। কে খুলে দিল তবে? তানিশা দেখলো ভাতিজি রাইসা। রাইসার রুমে আলো জ্বলছে, অথচ রাইসা নেই। এদিকে বাথরুমে কল থেকে পানি টপটপ করে পড়ছে এবং ভেতরে লাইট জ্বলছে। মনে মনে ভাবতে লাগলো রাইসা ওর রুমের টয়লেট রেখে এখানে হয়তো আসছে। একটু বাথরুমের কাছে গিয়ে রাইসা রাইসা বলে ডাকছে। তানিশা ভয়ে ভয়ে, কিন্তু কোনো সারা শব্দ নেই। আন্টি, তুমি কোথায় গিয়েছিলে আঙ্কেলের সাথে দেখা করতে? আঙ্কেল তোমার জন্য এখানে আসছিল। কোথায়? তুমি তো আঙ্কেলের সাথে বের হলে, আমি এত করে ডাকলাম, শুনতেই পেলে না। কখন? এই তো একটু আগে। আচ্ছা মামুনি, আমি এতক্ষণ দরজা খুলতে ট্রাই করছিলাম, তুমি শুনেছো কিছু? রাইসা বলল না। কে ওই লোকটি আমাকে দিনের পর দিন এমনটা করছে? যে আমাকে আগে দেখেছে, ছবি তুলেছে, পুলিশ স্টেশনে সেদিন বাসতে মিথ্যে বলেছিলাম, সেখানে আমাকে বউ বলে দাবি করে। আমার সাথে যত সব ঘটনা ঘটলো, অনেক কিছুই। আমি মা হতে চলেছি, কে আমার টুইন বেবির বাবা। এই লোকটি আমার সাথে এমন কেন করেছে? আমি কি অপরাধ করেছি? রাইসা দেখতে পাচ্ছে অথচ আমি দেখতে পাচ্ছি না। মিম আমি আলাদা কথা বললাম, সে শুনতে পেল কিভাবে? মিম বেবিগুলো নষ্ট করাতে আমার রাগ ওঠে। এরপর ওকে হুমকি দিল, আমাকে যত্ন নিতে বলল বেবি। আমাকে চিরকুট দিয়ে জানিয়ে যায় কখন কোথায় যেতে বলে। বার্থডে উইশ, হীরের নেকলেস গিফট, আর ছাদে যেতে বলল আমাকে। মনে করতে বলল অতীত, যা আমি কিছুই মনে করতে পারছি না। কী সব অদ্ভুত ঘটনা আমার সাথে হতে যাচ্ছে। কে উনি? অন্যদিকে চেয়ে ভাবতে হঠাৎ ঘোর কাটলো তানিশার। রাইসার কণ্ঠে, আন্টি, আঙ্কেল কি চলে গেছে? আমার খেলার সাথে কবে আসবে? তানিশা কিছু না বলে বলল, মামুনি চলো, আমি তোমাকে তোমার রুমে ঘুম পাড়িয়ে দিয়ে আসি। না আন্টি, আমি তোমার সাথে ঘুমাবো, আমাকে ঘুম পাড়িয়ে দাও। তানিশা আচ্ছা ঠিক আছে বলে ওয়াশরুমের দিকে যেতে যেতে সিসি ক্যামেরা সুইচ অন করে চলে গেল চোখ মুখে পানি দিয়ে ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে এসে দেখে রাইসা ঘরে নেই। তানিশা হঠাৎ চমকে উঠল, এ কি, রাইসা কই, কোথায় গেল? তানিশা নিজের রুম থেকে বের হয়ে রাইসার রুমে দেখে রাইসা নেই। এখন ভাই ভাবিদের রুমের দিকে গিয়ে দেখে রুম লক ভেতর থেকে। ডাকতে লাগলো, ভাবি, ভাবি, ভাইয়া, ভাইয়া, রাইসা মামুনি। এভাবে ডেকে দরজা ঠুকছে। তিনবার ঠুকতে না ঠুকতে দরজা বাড়ি দিতে না দিতেই দরজা খুলে যায় অটোমেটিক। তানিশা রুমের লাইট অন করতে দেখলো ভাইয়া ভাবি গভীর ঘুমে আছে। ডাক দিল না, দেখতে পেল রাইসা সেখানে নেই। তানিশা আন্দাজ করলো রাইসা কি ওর রুমের ওয়াশরুমে গেল। এত ডাকছি মেয়েটা সাড়া দিল না, এটা ভেবেই রাইসা রুমে গেল। দেখে রাইসা সেখানে নেই। এবার তানিশা বুঝতে পারছে না ঠিক রাইসা কোথায় গেল। রাইসার রুম থেকে বেরিয়ে এসে দেখে কিচেনে গেল, সেখানেও নেই। সেখান থেকে কানে ভেসে আসলো মেইন দরজা, শুধু একটু আওয়াজ হলো। সাধারণত দরজা কেউ খোলার পর টান দিলে যেমন আওয়াজ হয় ঠিক সেভাবেই। তানিশা দরজার সামনে যেতে রাইসা কি বাইরে গিয়েছিল? ভাবছে রাইসা এত রাতে বাইরে কেন গেল? দরজা খোলার পরও রাইসা আসলো না। তানিশা দরজা ক্রস করে বাহির হলো। নিচের দিকে সিঁড়িতে আলোতে দেখা গেল সেখানে গেট অফ, তালা লাগানো কেচি গেটের। তানিশা এবার ছাদের উদ্দেশ্যে উঠতে লাগলো। ছাদে যে দেখতে পেল রাইসা ছাদের এক কোণে দাঁড়িয়ে
সামনের দিকে মুখো হয়ে কথা বলছে। কে যেন আছে রেলিংয়ে বসে। রাইসা দাঁড়িয়ে, অথচ রাইসার সামনে কেউ নাই। রাইসাকে ডেকে রাইসা বলাতে নিচে বুঝতে পারলো তানিশাদের ফ্ল্যাটে ঢোকার মেইন দরজাটা কে যেন লাগিয়ে দিল। তানিশা সেদিকে না ভেবে রাইসার সামনে গিয়ে রাইসার কাঁধে হাত দিয়ে বলল, মামনি তুমি এখানে কেন? রাইসা চুপচাপ তানিশার দিকে তাকিয়ে, মুখে কোনো শব্দ নেই, আঙুল দিয়ে ইশারা করলো রাইসা যার সাথে কথা বলছিল। তানিশা তাকিয়ে দেখে কেউ নেই। নিচে তাকিয়ে দেখলো সেখানেও কেউ নেই। 5 তলা থেকে স্পষ্ট দেখতে পেল বাড়ির মেইন গেটের বাহির দিয়ে কেউ চাদর পেঁচানো যেতে ঠিক ল্যাম্পপোস্টের আলোর প্রতিফলনে মুখটা দেখা যাচ্ছে না। চাদর দিয়ে মোড়ানো, শীতের কালে চাদর মুড়িয়ে থাকে। তানিশা এবারও ভাবছে এই লোকটা তাহলে টুইন বেবির বাবা। রাইসার মুখোমুখি হতেই দেখলো রাইসা হেঁটে যাচ্ছে ছাদ থেকে নেমে যাওয়ার জন্য। রাইসা একটু হাঁটার গতি বাড়ালো। তানিশাও রাইসার পিছু পিছু গেল। তানিশা মা হতে চলেছে, এই সময় ঠিক বুঝে শুনে চলতে হবে। তাই তানিশা আস্তে আস্তে একটা সিঁড়ি পার হয়। এদিকে রাইসা 2টা সিঁড়ি নেমে যায় একটু তাড়াতাড়ি করে। নিচে নামতে নামতে নিজ ফ্ল্যাটে রাইসা নিজে হেঁটে হেঁটে নিজের রুমের দিকে যাচ্ছে। এদিকে তানিশা ডাকছে, কোনো সাড়া দিচ্ছে না রাইসা। ওর নিজের রুমে ঢুকে গেল তানিশা। মেইন দরজা ক্রস করে লাগাতেই হঠাৎ খেয়াল করলো দরজা আমি লাগানোর শব্দ পেলাম, খুলে দিল কে? এরপর রাইসার রুমে যেতেই খেয়াল করলো ভাই ভাবি রুমও ঠিক আগের মতো চাপানো, কোনো পরিবর্তন নেই। মানে তারা গভীর ঘুমে যেমনটা দেখে তানিশা দরজা চাপিয়ে রেখে গিয়েছিল। রাইসার রুমে রাইসার দরজার পাশে রাইসা দাঁড়ানো ছিল তানিশার দিকে একটু রাগি চোখে। কে বলেছে রাইসা মামনি? এত রাতে কে যেতে বলেছে তোমাকে? রাইসা মাথা নিচু করে কিছুই বলে না। তানিশা 2বার 3বার প্রশ্ন করে আর প্রশ্ন করলো না। সকালে করা যাবে এইভাবে তানিশা রাইসাকে বলল, চলো মামনি ঘুম পাড়িয়ে দেই, এসো। রাইসা চুপচাপ কথা না বলে মাথা নাড়িয়ে না বলে দিয়ে আলতো করে তানিশাকে ধাক্কা দিয়ে ওর রুমের দরজাটা আটকিয়ে দিল। রাইসা দরজা খোলো মামনি, খোলো বলছি। এভাবে বলতে বলতে তানিশার কেমন যেন ভেতর থেকে খারাপ লাগছে, বমি হবে এমন মনে হচ্ছে। দৌড়ে গেল বেসিনে, তেমন কিছুই হলো না। তানিশাও এবার ওর রুমে গেল টাওয়েল নিয়ে ভেজা মুখ মুছতে মুছতে। লক্ষ্য করলো আবারও ভেজে একটা চিরকুট, সেখানে লেখা আছে, ফ্রেশ হয়ে এসেছো জানো? এবার টাওয়ালটা নিয়ে হাত মুখ মুছে ঘুম দাও। অজু করে না থাকলে অজু করে ফজরের নামাজ পড়ে নিও। ছাদ থেকে দৌড়ে এসে পড়লে কেন? যদি সিঁড়ি থেকে পড়ে গিয়ে কিছু হতো, আমার বেবিগুলোর কি হতো? এমন করলে কেন? আমি আছি তোমার পাশে, সব সময় থাকবো সোনামণি। আর হ্যাঁ, রাইসা যখন জিজ্ঞেস করলো ওর খেলার সাথীদের খবর জানতে চাইলো কবে আসবে, সেটা শুনে তুমি কি সব কথা ভাবছো? নানান টেনশন নিচ্ছ। তুমি রাইসাকে জিজ্ঞেস করছো কেন আমি কোথায়? তুমি জানো না এখন তোমার রেস্ট দরকার? আমি তোমার সাথেই আছি, ভয় নেই জান্টুস। এতটুকু লেখা পড়ে তানিশা বুঝতে পারলো রাইসা ছাদে যাওয়ার আগে চিরকুটটা টুইন বেবির আব্বু এটা লিখেছে। এখন আর তানিশার মুখে ধর্ষক কথাটা আসে না, কিন্তু তানিশা সেটা লক্ষ্য করেনি। তানিশা খেয়াল করলো তানিশা তো সিসি ক্যামেরা সুইচ অন করে ওয়াশরুমে গিয়েছিল। এটা মনে করার পর চিরকুটের বাকি অংশ না পড়েই সিসিটিভি ফুটেজ চেক করতে গিয়ে তানিশা যা দেখলো তা দেখে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখলো তানিশার জানালা পাশে রাইসা কি যেন দেখছে। রাইসাকে ভেদ করে সাদা কি যেন একটা আসলো, রাইসার সাথে কথা বলল এবং টেবিলে এসে লিখছে। লেখা শেষে রাইসাকে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। তানিশা সিসিটিভি ফুটেজ দেখে ফিরে এসে চিরকুটে লেখাগুলো পড়ল। জান, আজ চলে যাচ্ছি, রাইসাকে নিয়ে ঘুমিও। ও ভুলে যাবে ওর টুইন খেলার সাথীকে। আজকের পর থেকে আর জিজ্ঞেস করবে না তোমাকে। কাল আবার ছাদে এসো। ইতি, তোমার অনিকেত। তোমার বালিশের নিচে দেখো জান। তানিশা বালিশের নিচে দেখলো একটা চিরকুট আর তাতে লেখা, আমার কথাগুলো ভেবে দেখো জান, তোমার মনে পড়ে কিনা। তানিশা কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে তানিশার সাথে এইটা। তারপর তানিশা বিছানা গুছিয়ে শুয়ে পড়লো আর সেই অদ্ভুত লোকটির কথা ভাবতে লাগলো। হঠাৎ তার মনে পড়ে তানিশার একটা বড় দুর্ঘটনা ঘটেছিল। রিক্সা করে তানিশা কলেজে যাচ্ছিল আর হঠাৎ করে তানিশার রিক্সার পিছন থেকে একটা বাস ধাক্কা মারে। এতে তানিশা ছিটকে যায়
রাস্তার বাঁদিকে পড়ে যায়। মাথায় অনেক আঘাত পাওয়ার কারণে তানিশার সাথে সাথে তখনই জ্ঞান হারিয়ে ফেলে। তারপর তাকে দ্রুত পার্শ্ববর্তী হসপিটালে ভর্তি করানো হয় আর তানিশার প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হয়। তারপর তানিশা আল্লাহর অশেষ দোয়ায় বেঁচে যায়, কিন্তু তানিশা আগের সব স্মৃতি হারিয়ে ফেলে। আর এই দুর্ঘটনা ঘটে ছেলেটির সাথে যেদিন রাস্তায় প্রথম দেখা হয়েছিল ঠিক তার পরের দিন। তানিশার স্মৃতিশক্তি চলে যাওয়ায় সে আগের ঘটনাগুলো ভুলে যায়। আর সেই দিন আরও একটি ঘটনা ঘটেছিল। তানিশাকে ছেলেটি বাড়িতে নামিয়ে দেওয়ার পর সে নিজের বাড়ির দিকে যাচ্ছিল। গাড়ির গতি একটু বেশি ছিল। কিছুটা পথ যাওয়ার পর ছেলেটি একটা ট্রাকের সাথে দুর্ঘটনা ঘটে। সরাসরি ধাক্কা লাগার কারণে ছেলেটি আর বাঁচতে পারে নাই। ছেলেটি সেদিনই মারা যায়, কিন্তু তানিশা এই খবর পায় না। আর পরের দিন আবার তানিশার দুর্ঘটনা ঘটে। এতে তানিশা কিছুই জানতে পারে না। তারপর তানিশা ধীরে ধীরে সুস্থ হতে থাকে। তানিশা পুরোপুরি সুস্থ। তাকে বাড়ি নিয়ে যাওয়ার অনুমতি দেয় ডাক্তার। তানিশাকে বাড়ি নিয়ে আসার পর কিছুদিন ভালোই ছিল তানিশা। এভাবে চলতে চলতে তানিশা দেখলো হঠাৎ করে একদিন রাতে তার সাথে কেউ সেক্স করছে। খুব ভালো করে বোঝাতে পারে তানিশা আর প্রোডাকশনের প্যাকেট আর প্রোডাকশন সহ ফ্লোরে পড়ে আছে। তানিশার জামা কাপড়ও পড়ে আছে এক একটা এক এক দিকে। তারপর তানিশা খুব ভয় পেয়ে যায়। এভাবে প্রতিদিন তার সাথে সেক্স করা হয়, কিন্তু মূল কাহিনী সেটা নয়। আসলে মানুষের সাথে একটা আত্মা কখনো সেক্স করতে পারে না, তবে মানুষের মনের ভাব পরিবর্তন করতে পারে। তানিশার সাথেও এমন একটাই ঘটেছিল। তানিশা নিজেই তার জামা কাপড় শরীর থেকে আলাদা করে প্রোডাকশন ও নিজেই নিয়ে আসে। মানে যত কিছু ঘটে সব তানিশার দ্বারাই ঘটে, কিন্তু তখন তানিশা বোঝে না সে কি করতেছে। আবার সেক্স কার্যক্রম শুরু হলে তানিশা আবার নিজের অবস্থায় ফিরে যায়। আর তানিশা বাস্তবতার সাথে যুদ্ধ করতে থাকে। আসলে এইসব কিছুর পিছনে সেই ছেলেটির আত্মাই প্রধান কারণ। তানিশা যে গর্ভবতী তার এই ধারণাও ছিল ভুল, আর এর ফলাফল যে পজিটিভ এটাও ভুল, কারণ এইসব এর পেছনে ছেলেটির আত্মা রয়েছে। আপনারা ভাবতেছেন তাহলে মেসেজগুলো কই থেকে আসে? তাহলে তানিশা দেখতে পারে মেসেজের, কিন্তু বাস্তবে কোনো মেসেজটাই নেই। অবশেষে ছেলেটির আত্মা তানিশাকে সব কিছু থেকে মুক্তি দিয়ে চলে যায় সেদিন রাতেই। আর তানিশা বাস্তবের দিকে অগ্রসর হয়।